রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ, আচ্ছা। তো এই চ্যাপ্টারে হচ্ছে আমরা বেসিক্যালি আমরা দেখেছিলাম যে কম্পিউটার কিভাবে ইন্টিগ্রেশন করে। হ্যাঁ, তো আমরা যেই জিনিসটা দেখেছিলাম যে আমরা যেভাবে ইন্টিগ্রেশন করি, অর্থাৎ আমরা নিজেরা ইন্টিগ্রেশন যেভাবে বের করি, এটা ফর্মুলাটা হচ্ছে একটা এরকম যে ইন্টিগ্রেশন অফ এফ ইজ ইকুয়ালস টু, এবং এখানে এফ অফ এক্স হচ্ছে যে কোনো একটা ফাংশন। ধরো আমি তোমাকে বললাম যে ধরো লেটস সে এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স। তো এরকম জিনিসগুলো কিন্তু আমরা ইন্টারমিডিয়েট আর ম্যাথ 120 কোর্সগুলোতে বা প্রিভিয়াসলি কিছু কিছু ক্ষেত্রে ফিজিক্সেও করে আসছি। হ্যাঁ, যে একটা ফাংশন বা একটা যে কোনো ধরনের কোনো অ্যালজেব্রাইক ফাংশন যদি দেওয়া হয় সেটার ইন্টিগ্রাল বের করা। হ্যাঁ, তো এখানে এটা সাইন এক্স হতে পারে, এটা কজ এক্স হতে পারে, এটা কি বলে, একটা পলিনোমিয়ালও হতে পারে, পলিনোমিয়াল এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2, এটাও হতে পারে। ইট ক্যান বি এনিথিং। হ্যাঁ, এই ফাংশনটা যে কোনো কিছু হতে পারে। এবং এই যে এখানে যে আমি এখানে আই অফ এফ দ্বারা ডিনোট করতেছি, এটাকে আসলে বলা হয় ইন জেনারেল, আমরা যদি ইয়া করি, এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল, বা ধরো এটাকে বলা যায় যে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন। হ্যাঁ, ওকে। তো এটাকে আমরা আসলে আই অফ এফ দ্বারা, এটাকে যদি কখনোই দেখো যে পরীক্ষা হলে এরকম কোশ্চেন আসতে পারে যে ডিটারমাইন্ড আই অফ এফ, দ্যাট মিন্স এটা হচ্ছে তোমাকে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে বলছে। হ্যাঁ, বাট আমরা কিন্তু অলরেডি এই জিনিসটা জানি, বাট আমরা এই জিনিসটা অলরেডি জানি যে আমাদের কম্পিউটারে কিন্তু এফ অফ এক্স বলতে কিছু নাই। কম্পিউটার চিনে হচ্ছে একটা এই এফ এর এই কোনো ফাংশনে একটা এন ডিগ্রির পলিনোমিয়ালকে, কারণ আমাদের কম্পিউটারের রিসোর্স লিমিটেড। সো দ্যাট মিনস এই যে আমি যে একটা কোনো ফাংশনকে যদি দেওয়া হয়, ধরো সাইন এক্সই যদি হয়, সাইন এক্স এর যে মানে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন যে ভ্যালুটা, মানে অ্যাকচুয়াল ইন্টিগ্রাল যে ভ্যালুটা বি থেকে এর মধ্যে, সেটা কিন্তু আসলে কখনোই আমাদের পক্ষে এস্টিমেট করা পসিবল না, বিকজ কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু আসলে ফাংশন বলতে কিছু নাই। হ্যাঁ, এবং এই চ্যাপ্টারে যেহেতু আমরা আসলে মানে এই পুরো কোর্সেই আমরা যেহেতু আসলে চিন্তা করতেছি যে কম্পিউটার কিভাবে থিঙ্ক করে বা কম্পিউটার কিভাবে জিনিসগুলো ক্যালকুলেট করে, সেখানে কিন্তু আসলে কম্পিউটারের ক্যালকুলেশনটা আমাদের কাছে মেন। হ্যাঁ, তো এই জন্য গত ক্লাসে ইফ ইউ রিমেম্বার এক্স্যাক্টলি আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যেটা নাম ছিল অনেকটা এরকম, যে এটাকে অনেক সময় অনেক কিছু বলা হয়। এটার নাম হচ্ছে বলে ট্রাপিজিয়াম রুল। এটাকে আবার দেখবা পরীক্ষার সময় অনেক ক্ষেত্রে ট্রাপিজয়েড রুলও বলতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে শুধু নিউটন কোটসও বলতে পারে। হ্যাঁ, নিউটন কোটস ফর্মুলা বলে ধরো। তো যেটাই বলুক না কেন, এটা যদি ট্রাপিজিয়াম রুলও বলে, ট্রাপিজয়েড রুলও বলে, নিউটন কোটসের ফর্মুলা বলে, জিনিসটা অনেকটা এরকম যে এইটার ফর্মুলাটা ইফ ইউ রিমেম্বার এক্স্যাক্টলি এটা এরকম ছিল যে আই ওয়ান অফ এফ ইজ ইকুয়ালস টু ছিল হচ্ছে বি মাইনাস এ বাই টু এফ অফ এ প্লাস হচ্ছে এফ অফ বি। এবং এইটাই হচ্ছে আমার আসলে এই বারটার ফর্মুলা। হ্যাঁ, অর্থাৎ এখানে যে কাজটা করা হচ্ছে বেসিক্যালি, তোমরা যদি মানে ইয়া করো, মানে প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিংটা দেখে আসো, এটা হচ্ছে এই যে এখানে আমরা এই ফাংশনের বদলে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে বসাই দেন সেখান থেকে আমরা ডিরাইভেশন করে এই ফর্মুলাটা রিচ করছিলাম। হ্যাঁ, এবং লাস্ট ক্লাসে আমি একটু ব্যাক করি আবারও, এই দেখো লাস্ট ক্লাসে আমরা এই যে দেখো এখানে একটা অঙ্ক করছিলাম যেটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু দ্য পাওয়ার এক্স এর ওই যে ইন্টিগ্রেশন বের করা। তো এটা ওই যে এখানেও কিন্তু দেখো আমরা এই যে ফর্মুলাটা ইউজ করেছিলাম। হ্যাঁ, তো আজকে আমরা একটু শুরুই করি হচ্ছে একটা প্র্যাকটিস, সেটা একটা ছোটখাটো প্রবলেম দিয়ে, টু গিভ ইউ অ্যান আইডিয়া যে এখান থেকে কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে। ওকে, সো তোমরা যারা এখন ক্লাস করতেছো, পরে যদি ইফ ইউ আর নট, মানে কি বলে যে ক্লাস যদি ইয়া নাও করতে পারি, পরে ভিডিওটা দেখে প্র্যাকটিস করে নিও, এটা খুবই ইজি একটা চ্যাপ্টার। হ্যাঁ, তো প্রথম কোশ্চেনটাতে আমরা একটু যদি আমরা আসি, তো এখান থেকে কোশ্চেন কিরকম হতে পারে। হ্যাঁ, ট্রাপিজম মানে এই চ্যাপ্টারের কোশ্চেন খুবই স্ট্রেট ফরওয়ার্ড, মানে এখানে কোনো পেঁচানো মানে এটাকে কি বলে যে এটা ঘুরে পিছে কোশ্চেন আসার কোনো চান্স নেই। এখানে যে ধরনের কোশ্চেন আসতে পারে বা যে ধরনের মানে ইয়ে আসতে পারে সেটা হচ্ছে, দেখো এই কোশ্চেনটা যদি দেখো, এটা প্র্যাকটিস শিটে আছে, যেখানে দেখো অলরেডি একটা ফাংশন দেওয়া হচ্ছে যেটা হচ্ছে 0.2 প্লাস 25x প্লাস হচ্ছে 3x স্কোয়ার। এখান থেকে আমাদেরকে বলেছে
যে প্রথম কোশ্চেনটা যে একদম দেখেন এক্সপ্লিসিটলি মেনশন করে দিচ্ছে যে ইউজ দ্য ট্রাপিজিয়াম রুল টু নিউমেরিক্যালি ইন্টিগ্রেট ওভার দ্য কি বলে যে ইন্টারভাল 0,2। হ্যাঁ, তো এখানে দেখো যদিও এক্সপ্লিসিটলি ট্রাপিজিয়াম রুল বলা আছে, এটা অনেক সময় এই আমি যে কথাটা বললাম যেটাকে ট্রাপিজয়েড রুল মেনশন করা থাকতে পারে, এটাকে শুধু নিউটন কোটস ফর্মুলা বলতে পারে, অথবা এটাকে এভাবে লিখতে পারে যে নিউটন কোটস ফর্মুলা উইথ n ইজ ইকুয়ালস টু 1। তো যখনই তুমি এগুলা বুঝবা যে উইথ n ইজ ইকুয়ালস টু 1 নিউটন কোটস ফর্মুলা, তখনই বুঝবা এটা আসলে খালি এই ফর্মুলাটা ইউজ করতে হবে যে I1 অফ f b মাইনাস a বাই 2 f অফ n প্লাস f অফ b। হ্যাঁ, তো এখানে যেহেতু আমাকে অলরেডি দেওয়া আছে, আমাকে প্রথমে কি বলেছে দেখো যে ট্রাপিজিয়াম রুল দিয়ে আমার এই এই যে যে গিভেন ফাংশনটা সেটা হচ্ছে ইন্টিগ্রালটা বের করতে। তো আমার তো অলরেডি উপরে ফর্মুলাটা লেখা আছে, আমি জাস্ট এখানে বসে দিই। হ্যাঁ, তো তাহলে I1 অফ f আমরা জানি কি এটা b মাইনাস a বাই 2। তো এখানে যদি খেয়াল করো এটা হচ্ছে আমার b এর ভ্যালু আর এই 0টা হচ্ছে আমার a এর ভ্যালু, তাহলে আমি বলতে পারি যে 2 মাইনাস 0 বাই 2, আর দেন এখানে কি আছে f অফ a প্লাস f অফ b, তাহলে f অফ 0 প্লাস হচ্ছে f অফ 2। তো এখানে আমার ফাংশনটা কি দেওয়া আছে দেখো 0.2 প্লাস 25x প্লাস 3 অফ x স্কোয়ার। সো আমি যদি এই সাইডে একটু হিসাব করি, দেখো যে ফাংশন অফ এক্সটা দেওয়া আছে 0.2 প্লাস 25x প্লাস 3x স্কোয়ার। তো এখানে আমার প্রথমত f অফ 0 বের করতে হবে একবার, যেটা হচ্ছে বেসিক্যালি দেখো এইটা যদি 0ই বের করি দ্যাট মিনস এই টার্মটা 0 হয়ে যাবে, এটা 0 যাবে, কারণ এটার সাথে x x আছে। সো f অফ 0 হচ্ছে বেসিক্যালি 0.2 আসবে। আর f অফ 2 যদি বের করো তার মানে এটার সাথে 2 গুণ করলে হয় 50, এখানের সাথে যদি 2 গুণ করো 3 ইন্টু 2 স্কয়ার মানে 12, তাহলে 50 আর 12 হচ্ছে 62, অ্যান্ড দেন এখানে 0.2, সো এটা আসবে হচ্ছে 62.2। অ্যান্ড এখানে যদি বসাও এটা হচ্ছে বেসিক্যালি এখানে আছে 1 0.2 প্লাস 62.2, যেটা তোমার আসতেছে হচ্ছে 62.4। দেখো তো এই অঙ্কটা এতই সোজা, মানে এখানে কিন্তু কিচ্ছু করা লাগবে না, তুমি যদি জাস্ট ফর্মুলাটা জানো তোমাকে কোশ্চেনের মধ্যে সব বলে দিবে যে মানে কি কোন কোন ভ্যালু। হ্যাঁ, তো তো বেসিক্যালি এখানে জাস্ট হচ্ছে আমাদের যে ফর্মুলাটা ছিল সেটাই। হ্যাঁ, এখানে আর এক্সট্রা করে কিছু থাকবে না, যে আলাদা করে কিছু মানে করারও প্রয়োজন নাই, জাস্ট এইটুকু কাজ করলেই হবে। বি নাম্বার কোশ্চেনে দেখো এখানে কি বলা আছে, এই কোশ্চেনটা যদি বি নাম্বারটা পড়ি আমরা, তাহলে একটু যদি দেখো এখানে বলা আছে দেখো যে কম্পিউট দ্য এক্সাক্ট ইন্টিগ্রেটেড ভ্যালু অফ দ্য গিভেন ফাংশন। হ্যাঁ, তো যখনই এইটা বলা থাকবে যে কম্পিউট দ্য এক্সাক্ট ইন্টিগ্রেটেড ভ্যালু মানে আমরা থিওরিটিক্যালি মানে তুমি ইন্টারমিডিয়েট অর ম্যাথ 120 তে যেভাবে ইন্টিগ্রেশন বের করা শিখছো, মানে দ্যাট ইজ দ্য থিওরিটিক্যাল যেটা অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন ভ্যালু। হ্যাঁ, তো সেটা বেসিক্যালি সেটাকে আমরা রিপ্লেস মানে ডিনোট করি আই অফ এফ দ্বারা। হ্যাঁ, এন্ড যদি এটার ক্ষেত্রে চিন্তা করি এটা এক্সাক্ট ইন্টিগ্রেটেড ভ্যালু কি হবে, এটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এফ অফ এক্স ডিএক্স। হ্যাঁ, তো এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে দ্বারা রিপ্লেস করে দাও, তাহলে এখানে আমরা পাই হচ্ছে দেখো বি এর ভ্যালু 2 0, এন্ড এখানে আসে হচ্ছে তোমার 0.2 প্লাস 25x এটার উপর ডিএক্স। এখন তোমরা কিন্তু জানো, তোমরা যেহেতু অলরেডি ইন্টিগ্রেশন করে আসো, যে এই টার্মটা এটা মানে এই এক্সপ্রেশনটা বা এই পলিনোমিয়ালটা এটা 3টা টার্ম আছে দেখো। তো এই 3টা টার্মের মধ্যে থেকে তোমরা জানো প্রত্যেকটা টার্মের উপর ইন্টিগ্রেশন কিন্তু আলাদা আলাদা করে হয়। তো তাহলে এখান থেকে আমি এটাকে এভাবে ভাঙতে পারি, এটাকে বলতে পারি এরকম আচ্ছা। এই পয়েন্টে আসার পর শুনো, এই ম্যাথগুলো আসলে যখন আসবে এই যে কম্পিউট দ্য এক্সাক্ট ইন্টিগ্রেটেড ভ্যালু, অ্যাজ ইউ গাইজ অলরেডি নো ক্যালকুলেটর দিয়েও কিন্তু এই ভ্যালুটা বের করা যায়। সো এই পয়েন্টে এসে তোমার কিন্তু আর ইয়া করার প্রয়োজন নাই, মানে হাতে কলমে করা লাগবে না। হ্যাঁ, বা এইটুক মানে বেসিক্যালি আমার আইডিয়াটা হচ্ছে যে তোমরা অ্যাজ মাচ এস ক্যালকুলেটরকে ইউজ করা পসিবল করো। হ্যাঁ, কারণ এই যে এইসব যখন ভ্যালু বের করতেছে এখানে আসলে এখানে মূল ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে তোমার সূত্র, তুমি কি সেটা জানো কিনা। হ্যাঁ, ইট ইজ নট ইম্পর্টেন্ট যে তুমি এটাকে 10টা স্টেপে করলা নাকি কি বলে যে 3টা স্টেপে করলা, ইট ইজ ইম্পর্টেন্ট যে তোমার সূত্রটাকে তুমি সূত্র থেকে ঠিকমতো ভ্যালু বসাতে পারছো কিনা। এরপর তুমি কি এখানে মানে ভ্যালু যদি ঠিকমতো লেখো তাও দ্যাটস ফাইন। বাট যেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যদি ডিরাইভেশন আসে বা কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে আসলে স্টেপ গ্যাপ দেওয়া যায় না, সেগুলোতে যাতে স্টেপ গ্যাপটা না পড়ে। যেমন মিডে অনেকে হচ্ছে এটা কি বলে ওই যে রিচার্ডসন এক্সট্রাপোলেশনের যে ডিরাইভেশন ছিল সেখানে অনেক বড় বড় স্টেপ গ্যাপ দিয়ে ফেলেছো, এটা করা যাবে না। বাট এইসব ম্যাথের ক্ষেত্রে তুমি এটা ক্যালকুলেটর বসে করে ফেলো ডিরেক্ট, কোনো সমস্যা নাই। তো এটা যদি করি মানে এই ইন্টিগ্রেশনগুলো যদি করি এবং এখানে যদি আমি
এটাকে কি বলে, যে মানে টোটাল ইন্টিগ্রেশনটা করে আমার এখানে অ্যান্সারটা আসে হচ্ছে 58.4, হ্যাঁ সরি, হ্যাঁ 58.4, ইয়েস। তো এটা হচ্ছে আমার এক্সাক্ট ইন্টিগ্রেটেড ভ্যালু, অর্থাৎ আমরা যদি থিওরিটিক্যালি ইন্টিগ্রেশন যেভাবে করে সেটা সেভাবে যদি বের করি, এটা হচ্ছে আমার এক্সাক্ট ভ্যালু 58.4 পাবো। তো এরপর সি নাম্বারে যদি খেয়াল করি, কোশ্চেনটা যদি একটু দেখি, সি নাম্বারে আমাদেরকে বলেছে যে ক্যালকুলেট দ্য রিলেটিভ এরর ইন পার্সেন্টেজ। তো রিলেটিভ এররটা কি? রিলেটিভ এররটা হচ্ছে, ইফ ইউ রিমেম্বার এক্স্যাক্টলি, আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালু অর্থাৎ 58.4 থেকে নিউমেরিক্যাল ভ্যালুটাকে সাবট্রাক্ট করে দেন আবার অ্যাকচুয়ালটা দিয়ে ডিভাইড করতে হয়, আর এটার সাথে 100% গুণ করতে হয়। হ্যাঁ, তো এগুলো তো আমরা যেহেতু অলরেডি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে দেখে আসছি, এটা হচ্ছে অনেকটা এরকম যে পার্সেন্টেজ অফ এরর, তখন কি হবে আমার অ্যাকচুয়ালটা, তাহলে অ্যাকচুয়াল এক্ষেত্রে হচ্ছে 58.4, আমার নিউমেরিক্যালটা হচ্ছে 62.4, অ্যান্ড আমার কি বলে যে অ্যাকচুয়ালটা হচ্ছে আবার 58.4, হ্যাঁ, অ্যান্ড দেন এইটার হচ্ছে আমি নিব 100%। এইটা 100% যদি নাও, তোমার এরটা আসে হচ্ছে 6.85%। তো এরকম ম্যাথগুলো আর কি, হ্যাঁ এরকম ম্যাথ এরকম আসতে পারে যে আমাকে একটা ফাংশন দিবে, তার ইন্টিগ্রাল লিমিটটা বলে দিবে যে কোন বাউন্ডের মধ্যে ইন্টিগ্রেশনটা হবে, আমাকে তখন বলবে যে ট্রাপিজিয়াম রুল দিয়ে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা বের করো, দেন বলতে পারে যে এক্সাক্ট ইন্টিগ্রেশন ভ্যালুটা বের করো, ফাইনালি আমাদেরকে এটাও বলতে পারে যে পার্সেন্টেজ অফ এরর বের করা। সো দেখো বিষয়টা কি, যে এগুলো কিন্তু নাথিং নিউ, ইয়েস ইন্টিগ্রেশন বিষয়টা, বাট এই যে প্রসেসটা এগুলো কিন্তু আমরা অলরেডি ডিফারেন্সিয়েশনে দেখে আসছি, যে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন বের করা, অ্যাকচুয়াল ডিফারেন্সিয়েশন বের করা, দেন পার্সেন্টেজ অফ এরর বা রিলেটিভ এরর, এসব জিনিস ক্যালকুলেট করা, এগুলো কিন্তু আমরা অলরেডি ডিফারেন্সিয়েশনে দেখে আসছি। সো প্রসেসটা কিন্তু মানে পুরাতন, টপিকটা হচ্ছে নতুন। হ্যাঁ, বাট হাউএভার টপিকটা কিন্তু খুব ইজি। হ্যাঁ, সো এই ট্রাপিজিয়াম রুল নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, সো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা মুভ ফরওয়ার্ড করি। তো এখন একটা সমস্যা হচ্ছে, ট্রাপিজিয়াম রুলের ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে, আমি যদি এটা লিখে দিই, যে ওকে, সো লাস্ট ক্লাস ইফ ইউ রিমেম্বার এক্স্যাক্টলি, আমি যে ই টু দি পাওয়ার এক্স এর একটা, যে এটাকে কি বলে, যে একটা এক্সাম্পল যে দেখাইছিলাম, সেখানে যদি দেখো আমরা যে ই টু দি পাওয়ার এক্স এর মানে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন ভ্যালুটা হচ্ছে 6.389, যেখানে আমরা পেয়েছিলাম হচ্ছে 8.389, যেটা নিউমেরিক্যাল মানে কম্পিউটার বের করতে পারছে, বা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ভ্যালুটা হচ্ছে 8.389। সো কম্পেয়ার টু 6.389, এখানে কিন্তু এররটা অনেক হাই, দেখো যেটা অলমোস্ট 31.3% আসছে। হ্যাঁ, আবার আজকে যে ম্যাথটা করলাম এখানে দেখো অলমোস্ট 6.85%-এর একটা এরর আসছে। হ্যাঁ, বা তুমি যদি এখানে খেয়াল করো, আমার আমার নিউমেরিক্যাল ইন্টিগ্রাল ভ্যালুটা আছে 62.4, আমার অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন ভ্যালু কিন্তু 58.4। দেখো দিস মানে এই যে যে এররের পার্সেন্টটা, এটা কিন্তু কম্পেয়ার টু আদার মানে ম্যাথডস এটা কিন্তু অনেক হাই। হ্যাঁ, ইভেন এই যে 58.4 থেকে 62.4টাও অনেক হাই। ওকে, এটা রিজনটা কি? এটা রিজনটা হচ্ছে স্যার, ওই যে আমরা যে ফাংশন অফ এক্সটাকে আমরা হচ্ছে আসলে একটা p1 অফ এক্স দ্বারা রিপ্লেস করছিলাম কিন্তু। হ্যাঁ, মানে 1 ডিগ্রি পলিনোমিয়াল দ্বারা রিপ্লেস করেছিলাম। তো 1 ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে রিপ্লেস করাটাই হচ্ছে বেসিক্যালি আমার এই ট্রাপিজিয়াম রুল, বা এটাকে বলা হচ্ছে তোমার নিউটন কোর্স, বেসিক নিউটন কোর্স ফর্মুলা। হ্যাঁ, এখন এই 1 ডিগ্রি দ্বারা রিপ্লেস করার কারণে কি হয়েছে, যেহেতু 1 ডিগ্রি দ্বারা রিপ্লেস করেছি আমরা এই ফাংশনটাকে 1 ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে তোমরা কিন্তু অলরেডি জানো 1 ডিগ্রি যে পলিনোমিয়ালটা p1 অফ এক্স, যেটা সেটা কিন্তু আসলে কখনোই এই ফাংশনের কাছাকাছি কোনো কিছু হয় না। ইট ইজ সামহাট আ রিপ্রেজেন্টেশন, বেসিক্যালি 1 ডিগ্রি একটা পলিনোমিয়াল কিন্তু হচ্ছে একটা জাস্ট একটা স্ট্রেট লাইন। তো অবশ্যই 1 ডিগ্রি পলিনোমিয়ালের উপর তুমি যদি আমরা যদি ইন্টিগ্রেট করি, সেখানে কিন্তু আমরা আসলে কখনোই মানে কারেক্ট অ্যান্সার কি মোট কারেক্ট অ্যান্সারের কাছাকাছি কোনো কিছুই পাবো না। দ্য এরর উইল অলওয়েজ বি হায়ার। হ্যাঁ, তো যার কারণে আমি এই যে দেখো এখানে মানে ট্রাপিজিয়াম রুলের ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ কি, যে ডিউ টু p1 অফ এক্স অর্থাৎ পলিনোমিয়ালের ডিগ্রি 1 হওয়ার কারণে এররটা হায়ার ইন নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কম্পেয়ার টু অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন।
ঠিক আছে, এই কোশ্চেনটা যদি আসে পরীক্ষার মধ্যে এটাকে এভাবে এক্সপ্লেন করে দিও। এবং আরেকটা জিনিস হচ্ছে আমি যে কথাগুলো মাত্রই বললাম যে কেন এররটা হায়ার, কারণ এই কথাটাও বলে দিও যে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল কখনোই তার ফাংশনটাকে রেপ্লিকেট করতে পারে না। 1 degree polynomial is basically a straight line. It is just somewhat representation of the function, but not the actual representation. যার কারণে 1 degree polynomial দিয়ে রিপ্লেস করে আমরা যে ইন্টিগ্রাল নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা পাচ্ছি সেটা কোনোভাবেই অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনের কাছাকাছি হয় না, বা এররটা হাইয়ার হয়। এটা গুছায় ভাবে আমি তো এখানে বলে দিলাম, রেকর্ডিং দেখে খাতায় মোটামুটি একটা ইয়া রেখে, কারণ এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এক্সামে আসতে পারে ফাইনালি। ওকে, তো এটা যদি এটা তো শেষ, এখন আমাদের নেক্সট যে টপিক, আমাদের আজকের মেইন টপিক যেটা, সেটা হচ্ছে দুইটা টপিক আমাদের বাকি। সেটা হচ্ছে একটা হচ্ছে বলি আমরা কম্পোজিট ওকে, আজকের যে টপিকটা সেটা হচ্ছে কম্পোজিট নিউটন কোর্স ফর্মুলা। এখন কম্পোজিট নিউটন কোর্স ফর্মুলা আমরা স্যার কেন আসবো, কারণ হচ্ছে যে অ্যাগেন আমরা যেহেতু বুঝতে পারতেছি যে এই ইয়াতে আমাদের যে অসুবিধাটা আছে, এই মেথডে যে অসুবিধাটা আছে, যেই যে আমরা এই যে ট্রাপিজিয়াম রুল বা শুধু নিউটন কোর্সে যে অসুবিধাটা আছে সেটা হচ্ছে যে 1 ডিগ্রি পলিনোমিয়াল হওয়ার কারণে মানে আমাদের কিন্তু এররটা অনেক হায়ার। অর্থাৎ বেসিক্যালি আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমার আই অফ এফটা হচ্ছে অনেকটা এরকম, ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এফ অফ এক্স ডিএক্স। আমি এখান থেকে এই ফরম্যাটে অ্যাচিভ করছি যে আই ওয়ান অফ এফ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ বি থেকে এ পি ওয়ান অফ এক্স ডিএক্স। ওইখান থেকে ওই লাস্টে যে ফর্মুলা বি মাইনাস এ বাই টু এফ অফ বি এটাতে আসছি। এই যে এখানে যখন আসছি তোমরা জান আমরা বারবার বলতেছি কিন্তু দিস ইজ এটা ওয়ান অফ দ্য রিজনস যার কারণে হচ্ছে আমার এররটা হায়ার। তো এখন এটা থেকে হাউ ক্যান আই অ্যাচিভ দিস, মানে এটাকে আমরা অ্যাচিভ করতে পারি কিভাবে? প্রথম একটা কাজ হইতে পারে যে আমরা এখানে একটা হায়ার ডিগ্রি পলিনোমিয়াল নিতে পারি স্যার, যে আমরা ধরেন এখানে পি ওয়ান এর বদলে লেটস সে হোয়াট ইফ আই টেক পি ফাইভ অফ এক্স। যে আমি স্যার তাহলে আমি একটা কাজ করতে পারি, তোমরা তো অলরেডি শিখেছো ইয়াতে, যে আমার যদি মানে পি ওয়ান অফ এক্স তো কখনোই ফাংশনের মানে কি বলে যে রেপ্লিকেট করতে পারে না। তো এই ক্ষেত্রে আমরা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কি বলে যে ওয়ান অফ দ্য ওয়ে টু সলভ দিস কুড বি যে আমরা পি ওয়ান অফ এক্সটাকে আমরা একটা পি ফাইভ অফ এক্স অর্থাৎ একটা 5 ডিগ্রি পলিনোমিয়াল দ্বারা রিপ্লেস করি, তাহলে কিন্তু একটা বেটার ওয়ে। হ্যাঁ, অবশ্যই একটা বেটার ওয়ে। একটা 5 ডিগ্রি পলিনোমিয়াল দ্বারা যখন আমরা রিপ্লেস করতেছি তখন কিন্তু আমাদের মানে মানে কারেক্টনেসটা বেড়ে গেল, পলিনোমিয়ালের কারেক্টনেসটা কম্পেয়ার টু দ্য পি ওয়ান অফ এক্স বেড়ে গেল। কিন্তু এখানে একটা সমস্যা আছে স্যার, দেখো এই পলিনোমিয়াল যখন পি ফাইভ অফ এক্স করতেছে এটা কিন্তু একটা 5 ডিগ্রি পলিনোমিয়াল, রাইট? মানে 5টা ডিগ্রি, এটা একটা 5 ডিগ্রি পলিনোমিয়াল, মানে কিন্তু এখানেও তোমার মানে when the degree is higher, if degree is higher, calculation complexity also increases. ওকে, এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে স্যার যে যদি আমার ডিগ্রিটা বেড়ে যায়, মানে আমি যদি আমার ডিগ্রি বাড়াতে থাকি তখন কিন্তু আসলে আমার ক্যালকুলেশনের যে কমপ্লেক্সিটি সেটাও বাড়তে থাকে। তো টু রেফার দিস, আমি যখন ভ্যান্ডারমন ম্যাট্রিক্স বা যখন ল্যাগ্রেঞ্জ এগুলো পড়াচ্ছিলাম, বা বিশেষ করে হারমাইটের আগে যখন পড়াচ্ছিলাম, তখন আমি কিন্তু বারবার বলছিলাম যে যদি আমার ডিগ্রি বাড়তে থাকে, অর্থাৎ ধরো আমি পি2 পি4 অফ এক্স চাচ্ছি, বা পি5 অফ এক্স, বা ধরো পি7 অফ এক্স, মানে একটা হায়ার ডিগ্রি পলিনোমিয়াল যদি অ্যাচিভ করতে চাই, তখন কিন্তু আমার যে ভ্যান্ডারমন ম্যাট্রিক্সটা সেটা ধরো আমি যদি একটা পি7 অফ এক্স চাই, হ্যাঁ ধরো ফর দ্য ডিসকাশন, আমার কিন্তু একটা 7/7 ম্যাট্রিক্স লাগবে, এটা ভ্যান্ডারমন্ডে। এরপর আমি যদি ল্যাগ্রেঞ্জ মেথডে যাই, ল্যাগ্রেঞ্জে যাই, তখন কিন্তু আমার 7টা বেসিস হবে, রাইট? এরপর আমি যদি তারপর ধরো তোমার এটাকে কি বলে যে আমি যদি এটাকে কি বলে যে নিউটন মেথডটা ফলো করি, তখন কিন্তু আমার ক্যালকুলেশন নিউটন মেথডে কিন্তু আমার ক্যালকুলেশন কমপ্লেক্সিটি বাড়তে থাকবে। হ্যাঁ, এখন তুমি এটাকে রিফিউট করতে পারো এভাবে যে স্যার তাহলে তো ইন দিস কেস আমরা হারমাইট পলিনোমিয়াল ইউজ করতে পারি, যে হারমাইট, এখন হারমাইটেও কিন্তু ক্যালকুলেশন কমপ্লেক্সিটি অনেক হাই। কেন? কারণ ইফ ইউ রিমেম্বার এক্স্যাক্টলি, হারমাইট আমাদেরকে ইয়েস মানে এটা কি বলে লোয়ার নোড দিয়ে হায়ার ডিগ্রি পলিনোমিয়াল দেয়, দ্যাট ইজ ট্রু। কিন্তু ইফ ইউ রিমেম্বার এক্স্যাক্টলি, হারমাইট পলিনোমিয়ালের ক্ষেত্রে কিন্তু তোমার এক্স এর ভ্যালু লাগে, ওয়াই এর ভ্যালু লাগে, সাথে এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু লাগে। এটাকে আমি এভাবে দিই, হ্যাঁ হ্যাঁ
তুমি যদি একটু মনে করো, হ্যাঁ, হার্মাইট পলিনোমিয়াল কিন্তু শুধু এক্স আর ওয়াই মানে এক্স আর এফ অফ এক্স এর ভ্যালু দিয়ে হয় না। হার্মাইট পলিনোমিয়ালের সাথে কিন্তু এক্স এফ অফ এক্স সাথে এফ প্রাইম অফ এক্স ও দিতে হয়। হ্যাঁ, আবার হার্মাইট যখন ক্যালকুলেট করতেছো, হার্মাইটের ক্ষেত্রে কিন্তু দুইটা বেসিস ছিল, একটা এইচ নট, সরি, একটা বেসিস ছিল এরকম এইচ কে অফ এক্স, আর একটা ছিল এইচ কে হ্যাট অফ এক্স। তো তাহলে বুঝতেছো যে এই যদি তুমি হারমাইটে ফলো করো তাও কিন্তু তোমার কমপ্লেক্সিটি বাড়তেছে, ক্যালকুলেশনের কমপ্লেক্সিটি বাড়তেছে, কারণ হারমাইট কিন্তু শুধু দুই সেট অফ নোড নিয়ে কাজ করতে পারে না, তিন সেট অফ নোড লাগে। তো তাহলে এই জিনিসগুলো যদি আমরা বুঝে থাকি, মানে যে আমার পলিনোমিয়ালে শুধু ডিগ্রি ইনক্রিজ করাই যাবে, মানে আমি যদি চাই আমি পলিনোমিয়ালে ডিগ্রি ইনক্রিজ করে ফেলতে পারবো না। হ্যাঁ, এটা এটা মানে এটা এত সোজা কাজ না আসলে। হ্যাঁ, ইন টার্মস অফ কম্পিউটার, কারণ যত তুমি পলিনোমিয়ালে ডিগ্রি ইনক্রিজ করবে তোমার কম্পিউটারে মানে কি বলে কমপ্লেক্সিটি বাড়তে থাকবে, সিম্পলিসিটি কমতে থাকবে। হ্যাঁ, তো এখন এই জন্যই তার মানে আমরা অবশ্যই এখানে আমরা হায়ার ডিগ্রি পলিনোমিয়াল কখনোই অ্যাচিভ করতে পারতে মানে ইউজ করতে পারতেছি না। দ্যাট ইজ মানে করতেই পারবো না একদম এরকম না, বাট হায়ার ডিগ্রি পলিনোমিয়াল করলে আমার অসুবিধা হচ্ছে যে আমার ক্যালকুলেশনের কমপ্লেক্সিটি বাড়বে, দিস উইল ইনক্রিজ। এটা মাথায় রাখবে, এটা ইয়ে করে রাখো। তো এখানে আরেকটা অ্যানাদার অপশন ক্যান বি, যে এটা আজকে যে টপিকটা সেটা হচ্ছে আমাদের কম্পোজিট নিউটন কোটস ফর্মুলা। এখানে যে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে ওকে, তো কম্পোজিট নিউটন কোর্স, তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম যে আমাদের যে মোটিভেশনটা, যে আমরা পলিনোমিয়ালে ডিগ্রি ইনক্রিজ করতে পারতেছি না, ডিগ্রি ইনক্রিজ করলে আমার কমপ্লেক্সিটি ইনক্রিজ হবে। তো এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমরা রেজাল্টটাকে বা আমরা এটাকে ইমপ্রুভ করতে পারি কিভাবে, ইন্টিগ্রেশন ভ্যালুটাকে ইমপ্রুভ করতে পারি কিভাবে, আমরা অ্যানাদার একটা অ্যাপ্রোচ ফলো করতে পারি যেখানে আমরা নোডের সংখ্যা বাড়াবো না, অর্থাৎ ডিগ্রি বাড়াবো না, বাট রেদার হচ্ছে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের যে ইন্টিগ্রাল যে রেঞ্জটা, অর্থাৎ আমাদের তো যে আমরা যে ইন্টিগ্রেশন করতেছিলাম যে আই অন, এটা কি বলে যে আই ওয়ান অফ এফটা, এটাকে হচ্ছে আমরা, সরি এটা ভুল লিখেছি আসলে একটু, আমরা যে ইন্টিগ্রেশনটা বের করছিলাম যে আই অফ এফ হচ্ছে ইন্টিগ্রাল অফ বি থেকে এ এফ অফ এক্স ডিএক্স, এই যে আমার যেই বি আর এ যে ইন্টারভাল, এই ইন্টারভালটাকে আমরা একটু ব্রেকডাউন করবো। তো ব্রেকডাউন করা মানে কি, আমরা যদি দেখি বিষয়টা, যে ধরো বিষয়টা এরকম যে, হ্যাঁ, যে ধরো বিষয়টা এরকম যে এটা হচ্ছে আমার যদি এক্সিস হয়, ধরো এখানে একটা আমার কোনো কোনো একটা ফাংশন আছে দ্যাট লুকস লাইক দিস, আমার ফাংশনটা লুকস লাইক দিস, এটা কোনো এফ অফ এক্স। হ্যাঁ, তো এখানে ধরো এই হচ্ছে আমার এ, লেটস সে দিস ইজ মাই এ এন্ড লেটস সে দিস ইজ মাই বি। তো আমি যে কাজটা করবো আসলে এই আমরা তো জানি এই এ থেকে বি এর মধ্যে এই যে এই এরিয়াটা, এটাই তো হচ্ছে আমরা বেসিক্যালি ইন্টারভাল বলতে, আমরা যে কাজটা করবো আসলে এই এ আর বি এর মধ্যে কিছু সাব ইন্টারভাল ক্রিয়েট করবো। হ্যাঁ, তো ধরো এরকম আমি একটা প্রথম সাব ইন্টারভাল ক্রিয়েট করলাম, এরকম একটা, এরকম একটা, এরকম আরেকটা, ধরো এরকম আরেকটা, ধরো এরকম। তো তাহলে দেখো এখানে কি করলাম আসলে, এ উইদিন এ টু বি। স্যার হ্যাঁ, কেউ কি কিছু বলবা? হ্যাঁ বলো। স্যার স্যার ওই আমার এখানে আজান তো একটু মিস করে গেছে উপর থেকে, যদি দেখেন। কোথ থেকে বলবো বলো আবার। স্যার ওই যে if degree is higher calculation complexity is also increase, এই পর্যন্ত আচ্ছা আসছে স্যার, এই আচ্ছা, পর্যন্ত পাইছি একটু করে। এইটা পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। জি স্যার, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এই মানে এই তার মানে এই পার্ট থেকে বলবো। জি স্যার, এই পার্ট থেকে একটু। আচ্ছা আচ্ছা, এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা যেহেতু বুঝতে পারতেছি যে আমাদের ডিগ্রি হায়ার হলে ক্যালকুলেশন কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে আমার মানে সব ক্ষেত্রে আসলে ডিগ্রি হায়ার করা পসিবল না। তো এই ক্ষেত্রে আমরা আমাদের একটা অ্যাপ্রোচ হতে পারে যে আমরা রেজাল্টটাকে ইমপ্রুভ করা ট্রাই করব, নোটকে ইনক্রিজ করা ছাড়া। দেখো কেন নোটকে ইনক্রিজ করা ছাড়া, কারণ নোট যদি তোমার নোট ইনক্রিজ হয় দ্যাট মিনস তোমার ডিগ্রিও ইনক্রিজ হচ্ছে। হ্যাঁ, তো এটার একটা অ্যাপ্রোচ হতে পারে এরকম যে আমরা এই যে ইন্টিগ্রেশন ভ্যালুটা যেটা ক্যালকুলেট করতেছি, সেটা ছিল এরকম যে আই অফ এফ ইজ ইকুয়ালস টু রুট অফ মানে ইন্টিগ্রাল অফ বি থেকে এ এফ অফ এক্স থেকে ডিএক্স, অথবা এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স। এখন এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এ আর বি যে ইন্টারভালটা, মানে আমরা তো আসলে দেখো যে ইন্টিগ্রেশনে কেন আমরা এ আর বি বলে দিই, কারণ এই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস, দিস ইজ দ্য কন্টিনিউয়াস ফাংশন। তো এই কন্টিনিউয়াস ফাংশন দ্যাট মিনস কি, এটা কিন্তু এখান থেকে এখানে চলতেই থাকবে চলতেই থাকবে। তুমি তাহলে তাহলে লজিক্যালি যদি থিঙ্ক করো, এই ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তার মানে এর ইন্টিগ্রেশন ভ্যালুটা বা এই যে ফাংশনের সাথে এক্স অ্যাক্সিসের যে এরিয়াটা সেটাও কিন্তু কন্টিনিউয়াস, সেটা কিন্তু কখনো শেষ নেই। তো যার কারণে আমরা আসলে এই এ থেকে বি একটা নির্দিষ্ট লিমিট দিয়ে তার মধ্যে আমরা ইন্টিগ্রাল বা এরিয়াটা ক্যালকুলেট করার চেষ্টা করি।
তো এখন আমরা এই অ্যাপ্রোচে, এই কম্পোজিট নিউটন কোটস ফর্মুলার অ্যাপ্রোচে আমরা যেটা করি হচ্ছে এখানে এই মানে এই এ আর বি কে কিছু সাব ইন্টারভ্যালে ভাগ করি। তো ভাগ করার বিষয়টা কি, যে আমি যদি দেখাই এখানে, যে যদি ধরো এরকম হয় তোমার ফাংশন অফ এক্সটা এরকম, এইটা হচ্ছে আমার এ লোয়ার লিমিট, এটা হচ্ছে আমার বি, তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখানে এরকম 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 করে ভাগ করবো। তো তাহলে দেখো এখানে যেটা হচ্ছে যে আগে বিষয়টা কি, আমরা এ থেকে বি এর উপর টোটালি, মানে এটা আসলে এখানে তো আসলে জিনিসটা এভাবে না, আমি এটাকে যদি একটু মানে ইন টার্মস অফ ইয়াতে চিন্তা করি, এটা আসলে অনেকটা এরকম I1 অফ এফ ইজ ইকুয়ালস টু PA1 অফ এক্স ডিএক্স। হ্যাঁ, তো এখানে যে কাজটা হবে, ধরো এটাই ধরো কোনো পলিনোমিয়াল দিয়া P1 অফ এক্স, ধরো ফর দ্য সেক অফ ডিসকাশন ধরো আর কি। হ্যাঁ, তো এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা এখানে যে এই এ থেকে বি যে লিমিট, এই লিমিটটাকে আমরা ব্রেকডাউন করবো, অর্থাৎ এই এ বি সাব ইন্টারভাল, এখান থেকে ধরো এন নাম্বার অফ সাব ইন্টারভাল আমরা ব্রেক করবো। এম না, এটাকে আসলে এই ক্ষেত্রে ধরো আমরা এমই বলি। হ্যাঁ, এন আসলে তো ডিগ্রি মিন করে, এটাকে আমরা এম বলি। ওকে, সো কি করতেছি আমরা আসলে কম্পোজিট নিউটন করছে যে আমাদের যে ইন্টিগ্রাল যে রেঞ্জটা সেটাকে আমরা ভাগ করতেছি। হ্যাঁ, দিস ভাগ করতে। এখন কথা হইতে পারে যে স্যার এখানে তো ইন্টিগ্রাল রেঞ্জ ভাগ করে লাভ কি, আমরা তো ইন্টিগ্রেশন তো আসলে প্রত্যেকটা যোগফল করেই, এটা আসলে দেখবে এখনই তো। এইটার পর যদি আমরা অ্যাপ্রোচ করি, দেখো বিষয়টা কি, যে ধরো এটা যদি আমার একটা নাম্বার লাইন হয়, লেটস সে দিস ইজ মাই, এই পার্টটা আমার ধরো যদি কোনো নাম্বার লাইন হয়, এখানে ধরো যদি হয় আমার এ আছে, এখানে ধরো যদি আমার বি আছে, তো আমরা বেসিক্যালি যে কাজটা করার চেষ্টা করতেছি যে এখানে আমরা আরো কয়েকটা এক্সট্রা পয়েন্ট নিতেছি। হ্যাঁ, তো প্রিভিয়াসলি যে কাজটা হইতো স্যার, এটা হচ্ছে আমি একটু দেখাই ভাবে, এটা হচ্ছে এখানকার ইয়াটা দেখাই পারো, এটা আমি, তো এই ছবিটা যদি আমরা একটু খেয়াল করি, এটা ডিরেক্ট নোট থেকে আনছে, আমি আর এটা আঁকলাম না। তো এইটা দেখো, এই যে বাম পাশে যে ছবিটা, এটা কিন্তু আমার অ্যাকচুয়াল ইন্টিগ্রাল। ওকে, যে এখানে হচ্ছে বেসিক্যালি আমার যে আমরা নর্মালি এখানে এ থেকে বি এর মধ্যে যে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন ভ্যালুটা পাই সেটা অনেকটা দেখতে এরকম হয়। হ্যাঁ, ফাইন, ভালো কথা। আমরা যে আমরা ট্রাপিজিয়াম রুল বা যেটা নিউটন কোর্স, বেসিক নিউটন কোর্স যেটা শিখছি, সেখানে কি করছিলাম আমরা হচ্ছে ওই I1টা বের করতাম, 1 ডিগ্রি পলিনোমিয়াল। এখন তোমরা কিন্তু জানো P1 ডিগ্রি পলিনোমিয়াল মিন্স P অফ এক্স, আর সেটা মানে হচ্ছে A0 প্লাস A1x। দ্যাট মিন্স এটা হচ্ছে বেসিক্যালি আমার একটা স্ট্রেট লাইন। তো যদিও আমার এটা যদি আমার কোনো এফ অফ এক্স হয়, এটা হচ্ছে তার P1 অফ এক্স। হ্যাঁ, এখন এই যে P1 অফ এক্সটা যেটা হইলো, P1 অফ এক্সটা যেটা হইলো, এখানে যে সমস্যাটা দাঁড়ায় যে আমরা এই এ থেকে বি পর্যন্ত হোল ইন্টিগ্রালটা করার কারণে আমার এররটা অনেক হাইয়ার হয় 1 ডিগ্রি পরে। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা এটাকে ব্রেক ডাউন করবো। হ্যাঁ, এই 1 ডিগ্রি পলিনোমিয়ালটাকে আমরা কিছু, মানে এটা তখন হবে কি, এই মানে পুরো এ থেকে বি এর মধ্যে আমরা মানে ইন্টিগ্রালটা করবো না, তখন হচ্ছে আমরা এই ধরো এ থেকে এখানে যদি একটা ইয়া হয় C1, ধরো এখানে একটা ইয়া হয়েছে যে এটা হচ্ছে x1 ধরো। হ্যাঁ, তো এরপর একটা ধরো এরপরে ধরো এখানে একটা আসছে তোমার ধরো x2। হ্যাঁ, এরপর এখানে ধরো একটা আসছে x3, এরপর এখানে ধরো আসছে একটা x4। তো প্রথমে আমরা হচ্ছে এই a থেকে x4 এর মধ্যে ইন্টিগ্রেশন করব, আবার পরে হচ্ছে x1 থেকে x2 করব, পরে x2 থেকে x3, x3 থেকে x4, ভাই। তো এভাবে যে সুবিধাটা হবে, তখন আসলে দেখো এই যে x1 থেকে a থেকে x1 এর মধ্যে যখন ইন্টিগ্রেশন করতেছি, এটা যদি আদৌ দেখতেছে এখানে স্ট্রেট লাইন হতেছে, আসলে তখন আর এই বিষয়টা স্ট্রেট লাইন থাকে না। তখন নোটগুলা কিন্তু আসলে মানে স্ট্রেট লাইন ফর্ম করে না, দ্যাট ফর্মস সাম হোয়াট কার্ভ দ্যাট ইজ অ্যাকচুয়াল, মানে যেটা সামহাউ তোমার হচ্ছে এই ফাংশনটাকে রেপ্লিকেট করতে পারে। ওকে, আমি আবারও মানে মানে কি বলে যে রিপিট করতেছি, এই কম্পোজিট নিউটন কোর্সে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে এই যে আমার যে পলিনোমিয়ালটা, এটা মুছে দিই, এই যে আমার যে পলিনোমিয়াল P1 অফ এক্স এর উপর, এই P1 অফ এক্স এর উপরই ইন্টিগ্রেশন করি, কিন্তু আমরা যে জিনিসটা করেছি এ থেকে বি এর উপর পুরোপুরি ইন্টিগ্রেশন না করে এখানে ভাগ করি। হ্যাঁ, এখানে ধরো এই যে এখানে লেটস সে একটা x1 নেই, এটা ধরো x1, এটা ধরো x2, এটা ধরো x3, এটা ধরো x4। তো এটাতে কি সুবিধা হইতেছে স্যার, এটাতে সুবিধা হচ্ছে যে আমরা আগে পুরো ইন্টিগ্রেশনটা করতেছিলাম এ থেকে বি এর উপর, এখন আর এ থেকে বি এর উপর পুরোটা করতেছি না। এখন যেটা করতেছি হচ্ছে আগে আগে এখানে একটা ইন্টিগ্রেশন করতেছি, এরপর এখানে ইন্টিগ্রেশন করতেছি, এরপর এখানে ইন্টিগ্রেশন করতেছি, এখানে এরপর এবার, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা ইন্টারভ্যালের মধ্যে বাউন্ডেড স্পেসটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতেছি। এটাতে যে সুবিধাটা হচ্ছে যে আমরা যেহেতু এটাকে আলাদা আলাদা মানে পয়েন্টে ভাগ করে ফেলতে পারতেছি, তখন কিন্তু আর এই জিনিসটা স্ট্রেট লাইন থাকতেছে না, দ্যাট ইজ সামওয়াট একটা কার্ভের মতন হয়ে যাচ্ছে, যেটা মোটামুটি বলতে পারো যে ফাংশন অফ এক্স এর কাছাকাছি আছে। হ্যাঁ, তো
এভাবে সুবিধাটা কি, এভাবে সুবিধাটা হচ্ছে ওই যে দেখো তুমি এখানে যদি ইয়াতে দেখো যে আগে যেটা স্ট্রেট লাইন ছিল, যে ইন্টিগ্রালটা জানি ইয়াটা মানে যে এর এরিয়াটা যেটা ঝামেলা ছিল, এখানে কিন্তু এটা মোরলেস তুমি বলতে পারো যে এটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন বাই ভ্যালুর কাছাকাছি যাবে। হ্যাঁ, তো এইটা আমরা আসলে এখন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে এটা কিভাবে অ্যাচিভড হয়। ওকে, তো সেটা দেখার আগে আমরা আরেকটা জিনিস, যেটা এটা হচ্ছে F11। ওকে, তো এখানে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে আমাদের ওকে, এখানে যে জিনিসটা, একটা জিনিস যেটা আমি একটু ইয়ে করতে চাই সেটা হচ্ছে ধরো এইটা যদি আমার ইয়াটা হয়, তো এখানে বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায়, যদি দেখাই যে এই রকম হচ্ছে গেল। এই ধরো এখানে তোমার হচ্ছে এইটা ধরো হচ্ছে লেটস সে দিস ইজ মাই, এইটা ধরো এটা ধরো আমার বি, এটা ধরো আমার এ, এ মানে তো এক্স নট, এ ইজ ইকুয়ালস টু এক্স নট। আর তো তাহলে এখানে ধরো এটা হচ্ছে আমার লেটস সে দিস ইজ, এটাকে আমি বলি এক্স ওয়ান, ধরো এটাকে আমি বলি লেটস সে এক্স টু, ধরো এটাকে বলি আমি এক্স থ্রি। হ্যাঁ, তাহলে এটা বেসিক্যালি আমার এক্স ফোর, যেটা হচ্ছে আসলে বি ভ্যালু সমান হবে অলওয়েজ, কারণ আমরা যেহেতু ক্লোজ নিউটন কোর্স নিয়ে কাজ করতেছি। অলওয়েজ মাথায় রাখবা ক্লোজড নিউটন কোর্সের ক্ষেত্রে হচ্ছে এক্স নট এর ভ্যালু সবসময় এ এর সমান, এক্স এন এর ভ্যালু সবসময় হচ্ছে বি এর সমান, এক্স এন নট মানে ইয়া অন্য অন্য কোনো ভ্যালু। সো তাহলে এখান থেকে যদি আমরা যোগ করি বিষয়টা অনেকটা এরকম, এটাকে যদি এরকম, এখানে এরকম, এখানে এরকম। হ্যাঁ, তো এখন এখানে যে অ্যাপ্রোচটা ফলো করা হয় সেটা হচ্ছে যে এই পার্টের উপর প্রথমে ইন্টিগ্রেশন করা হয়। এই পার্টের উপর যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটাকে আমরা মানে আমি নাম দিই এরকম, ধরো I0110। কেন নাম দিচ্ছি সেটা আমি পুরো বুঝাই দিতেছি একটু পরে। এটাকে নাম দিলাম ধরো I11, ধরো এই পার্টটুকে ইন্টিগ্রেশনকে আমি নাম দিলাম I12, আর এই পার্টটুকে নাম দিলাম হচ্ছে I1 তোমার হচ্ছে 3। তো এই যে আমি যদি টোটাল এই I10, I12, I11, I12, I13 এদেরকে যদি সাম করি, তাহলেই কি আমি আমার টোটাল ইন্টিগ্রেশন মানে মানে বেসিক্যালি আমি যে I1 অফ এফটা চাই সেটাকে আমি আসলে এদের যোগফল বলতে পারি, যে সামেশন অফ তোমার এটাকে কি বলবো, যে কে জিরো থেকে তোমার হচ্ছে এন, এখানে হচ্ছে আমি বলতে পারি যে I1, মানে এই টোটালটা সামেশন। অথবা বাট এটাকে আসলে এভাবে রিপ্লেস করা মানে ইয়া করা হয় না। এখানে যে কাজটা বলা হয় বা এটাকে যেভাবে রিপ্লেস মানে এক্সপ্রেস করা হয় সেটা হচ্ছে এই সামেশনটাকে আসলে বলা হয়েছে C1, M(f)। এটাকে আসলে এভাবে করে না। তো সেটা কিভাবে আমরা এটা আসলে একটু দেখি যে এখানে কি হয়। তো এটা আমরা ডিরেক্টলি অ্যাট দিস পয়েন্ট, এই দিস ইজ এনাফ থিওরি। কারো কি কোয়েশ্চেন আছে এইটুকু থিওরিটিক্যাল পার্ট নিয়ে, যেখানে আমরা কি করতে চাচ্ছি? আচ্ছা, যদি না থাকে তাহলে হচ্ছে মানে দিস ইজ এনাফ থিওরি, এরপর আসলে মানে এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই পরের পার্টটুকু আমরা আসলে সেটা ম্যাথ করে বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, তো এক্সাম্পলটা আমরা সেমি রাখি, আমরা ওই যে ই টু দি পাওয়ার এক্স এর যে এক্সাম্পলটা করছিলাম সেটাই রাখি। হ্যাঁ, যে ধরো এফ অফ এক্স হচ্ছে আমার ই টু দি পাওয়ার এক্স অন ধরো ইন্টারভাল লেটস সে 0,2। আমাদেরকে কোশ্চেনে ধরো এভাবে বললো যে ইউজিং কম্পোজিট নিউটন কোর্স ফর্মুলা, ধরো বললো এখানে একটা জিনিস বলে দিবে, ফর্মুলা উইথ m is equals to 2 find the numerical integral value। এটা কিন্তু প্রিভিয়াস দিনের এক্সাম্পলটাই। তো এটাকে আমরা একটু দেখি যে কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো। হ্যাঁ, তো আমি একটা স্টেপ বাই স্টেপ কিছু জিনিস বলে দিচ্ছি। প্রথমত একটু খেয়াল করার চেষ্টা করো যারা ক্লাস করতেছো। তো কোশ্চেনটা আসলে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। কোশ্চেনে ডিরেক্টলি বলে দিবে যে আমার কম্পোজিট নিউটন ফর্মুলা উইথ m is equals to 2। এমটা কি? এইটা হচ্ছে বেসিক্যালি আমার কয়টা সাব ইন্টারভাল হবে, নাম্বার অফ সাব ইন্টারভালস। যে এই যে আমরা যে সাব ইন্টারভাল মানে মাঝখানে যে কয়টা ইন্টারভাল হবে সেটা আসলে, হ্যাঁ, এ থেকে বি এর মধ্যে কয়টা ইন্টারভাল হবে সেটাই আসলে হচ্ছে আমার এম দ্বারা বোঝানো হয়। হ্যাঁ, তো সবসময় মাথায় রাখবা যে কম্পোজিট নিউটন কোর্স ফর্মুলা এম হচ্ছে বেসিক্যালি এ আর বি যে রেঞ্জ সেটার মধ্যে কয়টা সাব ইন্টারভাল হবে। তো এখানে আমরা তো অলরেডি জানি এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি। তো এখানে একটা স্টেপ আছে। হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ গুলো বলে দিই। প্রথম স্টেপ 1, এখানে হচ্ছে আমার এই যে দেখো
এই যে আমার হাইটটা, এখানকার যে হাইটটা যদি আমি এটাকে চিন্তা করি, এই ভ্যালুটাকে ইয়া করতে হবে। হ্যাঁ, এই যে এটাকে হচ্ছে আমার বের করতে হবে, যে মানে অর্থাৎ প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডের যে ডিস্টেন্স সেটা কত সেটা বের করতে হবে। এখন এখানে একটা জিনিস মাথায় রাখবা, যে প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোড কিন্তু কখনোই ইকুই ডিস্টেন্ট হবে না। হ্যাঁ, এটা মাথায় রাখবা। এট দিস পয়েন্ট এখানে এসে প্রত্যেকটা নোড মানে এক্স নট আর এক্স ওয়ান এক্স টু আর ইয়ারগুলো সবগুলো হচ্ছে তোমার বেসিক্যালি ইকুই ডিস্টেন্স হবে আর কি। হ্যাঁ, কারণ ইকুই ডিস্টেন্স না হলে আসলে তুমি কখনোই ইউনিফর্ম এরিয়াটা পাবা না। তো যদি হয় তাহলে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমার হাইটটা বের করতে হবে। এখন হাইট বের করার জন্য একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে আমি এখানে যদি লিখি হাইট ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার বি মাইনাস এ বাই এম। এটাকে আমরা একটু হাইলাইট করে রাখি। হ্যাঁ, তো বি মাইনাস এ বাই এম কেন? কারণ এটা কিন্তু খুবই সিম্পল। দেখো আমরা আসলে এখানে হাইটটা বলতে বুঝতে চাইতেছি হচ্ছে প্রত্যেকটা নোড টু নোড যে ইকুই ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা সেটা। তো এটা কিন্তু খুবই সিম্পল আসলে। দেখো এটা হচ্ছে কি, তোমার ডিস্টেন্সের রেঞ্জটা কিন্তু এ থেকে বি। এখন এ থেকে বি এর মধ্যে তোমার মানে নোড টু নোডের ডিস্টেন্সটা কিভাবে ফাইন্ড আউট করবা? তোমার যে কয়টা সাব ইন্টারভাল আছে সেটাতে ভাগ করলে তো হয়ে যায়, তাহলে তো তুমি ইকুই ডিস্টেন্স এটা পেয়ে যাচ্ছ। তো তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে আমার হাইটটাকে বের করা। তো সুতরাং এই এক্সাম্পলের জন্য আমার হাইট হবে হচ্ছে বি মাইনাস এ বাই এম। বি এর ভ্যালু 2, এ এর ভ্যালু 0, এম এর ভ্যালু 2, তাহলে 2 মাইনাস 0 বাই 2, এটা হচ্ছে 1। হ্যাঁ, সেকেন্ড স্টেপে হচ্ছে স্টেপ 2 তে গিয়ে আমার এই যে এখানকার যে ইকুই ডিস্টেন্ট যে নোটগুলো ছিল না, এগুলোকে হচ্ছে আমার বাইর করতে হবে। হ্যাঁ, যে এই যে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি। হ্যাঁ, তো এখানে একটা জিনিস মাথায় রাখবা, আমার মানে এইটা অলওয়েজ মাথায় রাখবা, এম যে কয়টা এম হবে, নোড হবে, নোড মানে যে কয়টা মানে আমার সাব ইন্টারভাল যে কয়টা হবে, নাম্বার অফ নোটস হবে হচ্ছে, বা নোট বলতে হচ্ছে বেসিক্যালি যে এইটার কথা বলতেছি যে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এটা হচ্ছে সবসময় এম এর থেকে একটা বেশি হবে, এম প্লাস ওয়ান হবে আছে। তো সেটা যদি চিন্তা করি তাহলে প্রথম যে নোটটা সেটা হচ্ছে অবশ্যই আমার এক্স নট। এখন এক্স নট কি? এক্স নট হচ্ছে দেখো এক্স নট অলওয়েজ শুরু হয় হচ্ছে তোমার এ থেকে, এটা কারণ এটা কিন্তু ক্লোজ নিউটন কোর্স ফর্মুলা, মাথায় রাখবো অলওয়েজ। এবং সেখানে কিন্তু এক্স নট ইজ ইকুয়ালস টু এ। সো এ এর ভ্যালু হচ্ছে 0, সো এক্স নট হচ্ছে তোমার 0। আচ্ছা, এরপর এক্স ওয়ান, এক্স ওয়ানটা কি? এক্স ওয়ান কি? দেখো এক্স ওয়ান হচ্ছে এক্স নট থেকে কোন ডিস্টেন্স দূরত্বে, এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার বেসিক্যালি এইচ। তাহলে এক্স নটকে আমি, এক্স ওয়ানকে আমি কি বলতে পারি? এক্স নট প্লাস এইচ। ঠিক আছে, তো তাহলে এটা হচ্ছে এক্স নট প্লাস এইচ। তাহলে 0 প্লাস হচ্ছে এইচ আসছে আমার 1, তো 1। আর এক্স টু, এক্স টু আসলে বেসিক্যালি কিন্তু তোমার ইন দ্যাট কেস তাহলে আমি বুঝতেই পারতেছো যে আমার আসলে হচ্ছে এটা হচ্ছে এক্স এন মানে এক্স টু ইজ ইকুয়ালস টু সবসময় বি এর সমানই হবে। বাট এরপরে যদি হয় এটাকে আসলে এখান থেকে বের করা যায়। দেখো এটা হচ্ছে অলওয়েজ এক্স ওয়ান প্লাস এইচ, অর্থাৎ প্রিভিয়াসটার সাথে, প্রিভিয়াস নোডের সাথে এক্স টু এর আগে কোন নোড আছে? এক্স ওয়ান। তাহলে এক্স টু হচ্ছে অবশ্যই এক্স ওয়ান থেকে, আমরা জানি যেহেতু নোডগুলো ইকুই ডিস্টেন্স, এই প্রত্যেকটা হচ্ছে তাহলে আসলে এইচ এইচ দূরত্ব থাকবে। এটা এখানেও এইচ, এখানেও এইচ, এখানেও এইচ। হ্যাঁ, তো সেটা যদি হয় তাহলে এখানেও কিন্তু আসলে 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2 আসবে, যেটা আসলে বেসিক্যালি তোমার বি এর ভ্যালু। হ্যাঁ, তো তুমি বলতে পারো যে এক্স এন মানে এনথ, এক্স এনথ নোটটা হচ্ছে বি এর ভ্যালুই হবে। হ্যাঁ, এটা গেল স্টেপ 2। স্টেপ 3 তে এসে হচ্ছে আমি বের করব যে আমার ইন্টিগ্রাল ভ্যালুটা। হ্যাঁ, তো এটা বের করার জন্য এখানে একটা ফর্মুলা আছে, স্টেপ 3। ওকে, এই ফর্মুলাটা আসলে খুবই সিম্পল। মানে এটা এটা হচ্ছে অনেকটা এরকম যে সি ওয়ান থেকে এম অফ এফ ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে এইচ বাই 2 এফ অফ এক্স নট প্লাস হচ্ছে এফ অফ এক্স ওয়ান প্লাস হচ্ছে এফ অফ এক্স টু। 2 হবে, সরি এটা একটু ঠিক মতো লিখে দিই, এটা হচ্ছে আমার 2 এফ অফ এক্স নট এক্স ওয়ান হবে 2 এফ অফ এক্স টু। এখান থেকে ডট 2, দেখো এখানে সবসময় মাথায় রাখবা নোটটা শুরু হয় এক্স নট থেকে, শেষ হবে কিন্তু হচ্ছে এক্স এম এ। এক্স এম কেন? কারণ দেখো তোমার এম এম এর ভ্যালু ছিল 2, এম এর ভ্যালু 2 হলে আমার লাস্ট নোটটা দেখো কিন্তু এক্স টু হয়েছে। যদি আমার এম এর ভ্যালু 3 হয় তাহলে আমার লাস্ট নোট হবে হচ্ছে এক্স থ্রি। এম এর ভ্যালু 4 হলে লাস্ট নোট হবে এক্স ফোর। হ্যাঁ, সো লাস্ট নোডের আগ পর্যন্ত আমার হচ্ছে এটা সবসময় এক্স এম মাইনাস ওয়ান পর্যন্ত, অর্থাৎ লাস্ট যে নোটটা সেটা, লাস্ট নোটটা তো বুঝতেছি, লাস্ট নোটটা হচ্ছে বেসিক্যালি আমার এক্স এম হচ্ছে আমার লাস্ট নোড। হ্যাঁ, লাস্ট নোডের আগ পর্যন্ত যতগুলা নোড আছে সেগুলোর জন্য যে আমার ফাংশন ভ্যালু সবার সাথে 2 করে গুণ হবে। হ্যাঁ, আর লাস্ট আর প্রথমটার জন্য ফর দ্য, যদি এখন প্রথম আর লাস্ট নোটটার জন্য মানে এই এক্স নট আর এক্স এম এর জন্য হচ্ছে কখনোই 2 দ্বারা গুণ হবে, এর মাঝখানে যতগুলো নোডই থাকুক না কেন তার জন্য 2 করে গুণ হবে। হ্যাঁ,
তো এই এই লজিকটা এটা আসলে বোঝা খুবই সিম্পল, কিছু না। তো আমি যেহেতু C1 থেকে বের করতে চাই, মানে আমার কম্পোজিট যে ইন্টিগ্রালটা সেটা হচ্ছে বেসিক্যালি 1, কেন এখানে এই 1টা কেন দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমার, কারণ এটা কিন্তু 1 ডিগ্রি পলিনোমিয়াল, ডিগ্রি 1, সেখানে 1টা দেওয়া হয়েছে। এম কত আমার এই কোশ্চেনের জন্য বলা হয়েছে, এম হচ্ছে আমার 2, সো 2, এটার এফ হবে হচ্ছে h/2, h এর ভ্যালু হচ্ছে আমার দেখো 1, সো 1/2। এরপর কি বলছে আমার, দেখো আমার কয়টা নোট আছে, x0 আর x2, তাহলে জানো x0 আর x2 কে লেখো, তাহলে এটা হচ্ছে f of x0, এরপর লেখো হচ্ছে f of x2। এর মাঝে কোন নোটটা আছে দেখো, এর মাঝে শুধু x1 টা আছে, রাইট? তাহলে এখানে দিবা হচ্ছে তুমি 2 f of x1। অলওয়েজ এই লজিকটা অ্যাপ্লাই করবে, হ্যাঁ, যে আমার x0 কে লিখবা, f of x2 কে লিখবা, বা f of x3 টা লিখতে, এর মাঝখানে যেই দুইটা নোট হবে সবাই, দুইটা বা তিনটা যাই থাকুক না কেন, সবাইকে 2 দিয়ে গুণ করে দিতে হবে, হ্যাঁ। তো এটা যদি করো তাহলে এখানে কিন্তু খুবই সিম্পল, h এর ভ্যালু হাফ, f of x0 মানে কত, তাহলে f of x0 এর ভ্যালু দেখো 0 আসে, তাহলে f of 0 প্লাস হচ্ছে 2 f of 1, আর হচ্ছে প্লাস হচ্ছে f of 2। এখান থেকে যদি ভ্যালুগুলোকে বসাই স্যার, f of 0, দ্যাট মিনস আমার ফাংশনটা ছিল কি e টু দি পাওয়ার x, তাহলে এটা হবে e টু দি পাওয়ার 0 প্লাস 2 e টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে e স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে যদি তুমি ভ্যালুটাকে কম্পিউট করো, তোমার অ্যান্সারটা আসবে হচ্ছে 6.91281 এরকম আর কি, মানে এটা তোমার যদি 5টা ফিগার বলা তাহলে তুমি সে পর্যন্ত রাখবা আর কি, হ্যাঁ। তো ধরো আমি এটাকে 3 ফিগার পর্যন্ত রেখে 6.913 রাখি আর কি, হ্যাঁ। তো দেখো এখানে, তাহলে এখানে সুবিধাটা হয়েছে কি, তুমি যদি একটু খেয়াল করো, আমরা একটু যদি প্রিভিয়াস লেকচারে ব্যাক যাই, দেখো আমার অ্যাকচুয়াল যে ভ্যালুটা, মানে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা, সেটা ছিল 6.38, এটা কিন্তু এই যে e টু দি পাওয়ার x অন দ্য ইন্টারভাল 0.2, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু 6.389। আমি শুধু ট্রাপিজিয়াম রুলে দিয়ে, মানে যেখানে আমি 1 ডিগ্রি পলিনোমিয়াল ইয়া করছি, যে সেখানে পাইছি হচ্ছে 8.389। দেখো এখানে কিন্তু এরোটা অনেক হাই ছিল, মানে আমি কিন্তু আসলে কখনো এই 6.389 ধারে কাছে কোনো ভ্যালু পাইনি। এখানে দেখো আমি যখন এটাকে কি বলে, যে লিমিটটাকে যখন ব্রেক করলাম, তখন আমি ভ্যালুটা কত পাইছি, দেখো আমি পাইছি 6.913। তাহলে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা ছিল, মানে আই অফ এফ ছিল 6.389, আমি আই ওয়ান অফ এফ পাইছিলাম হচ্ছে, মানে একদিকে শুধু কম ট্রাপিজিয়াম দিয়ে পাইছিলাম 8.389, আমি দেখো C1,2 এফ করে পাইছি তোমার 6.991। তাহলে দেখছো এই যে ইন দিস কেস তুমি কি বুঝতে পারতে, আমাকে বুঝতে পারতেছি বিষয়টা, যে আমরা এই নিউমেরিক্যাল প্রসেস, মানে এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের চলে এই প্রসেসে আমরা আরো কাছে কাছে গেছি অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনের। ওকে, সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পলস, যেভাবে আমরা হচ্ছে আসলে ওই যে একটু আগে বলছিলাম না কি করছিলাম, যে আমরা এটাকে কি বলে, যে আমরা নোট কিন্তু ইনক্রিজ করি না, কিন্তু রেজাল্ট কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারছি, হ্যাঁ। ওকে, এটা এটা দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে। তো এখন পরীক্ষার সময় তোমাকে যে m ইজ ইকুয়ালস টু 2 দিবে তা না, m ইজ ইকুয়ালস টু 3 ও দিতে পারে, m ইজ ইকুয়ালস টু 4 ও দিতে পারে, হ্যাঁ। এনিথিং তোমাকে এখানে, মানে 4 এর বেশি দেয় না, মানে দেওয়ার চান্স নাই, বাট 2 2 3 4 এগুলো হচ্ছে খুব কমন, হ্যাঁ। তো এখন আমি পরে ম্যাথটা, মানে পরে এইটারই একটা এক্সাম্পল আসলে 3 দিয়ে দেখাই দিই, হ্যাঁ। তো এখানে যদি ইয়া করি, এটা এটা কাটি, তাহলে এখানে 3, আর ওকে। তো যদি 3 দিয়ে বলে তাহলে কিন্তু আমার অ্যাপ্রোচটা সেম, হ্যাঁ। প্রথম অ্যাপ্রোচে দেখো কি করছিলাম আমরা, হচ্ছে যে হাইটটা, মানে নোড থেকে নোডের ডিস্টেন্সটা ক্যালকুলেট করছিলাম, হ্যাঁ। এই যে এই x0 থেকে x1, x1 থেকে x2 ডিস্টেন্সটা কি হবে, তো সেটা ক্যালকুলেট করার জন্য আমরা বলতে পারি যে আমাদের h, প্রথম কাজ হচ্ছে h ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার b মাইনাস a বাই m হবে, হ্যাঁ। তো b এর ভ্যালু কিন্তু 2, a এর ভ্যালু 0, কারণ অঙ্কে কিন্তু আমার 2 আর 0 ছিল, হ্যাঁ। তো এখানে হচ্ছে আর আমার এমটা চেঞ্জ হয়ে যাবে, এম এখন 3 হয়ে গেলে আমার হাইটটা পাই হচ্ছে আমি 2/3। এরপরে কাজ কি, এটা তাহলে এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে কি ছিলাম, যদি মনে করো সেকেন্ড স্টেপে হচ্ছে আমার ওই x0, x1 আর x2 বের করতে হতো, মানে নোটগুলা। তো তাইলে এখন এখানে যেহেতু আমার এম হচ্ছে 3টা, তার মানে আমার নোট হবে কয়টা, যদি আমার একটু খেয়াল করো, প্রিভিয়াসলি ছিল আমার M2, ইকুইডিস্টেন্স নোড হচ্ছে আমার 3টা, এখন যেহেতু আমার M3 হয়ে গেছে, নোড হবে 4টা, অর্থাৎ x0, x1, x2, x3, হ্যাঁ। আবার যদি m ইজ ইকুয়ালস টু 4 হইতো, তখন কিন্তু হইতো হচ্ছে x0 থেকে x4 পর্যন্ত 5টা। তো এটা মাথায় রাখবো সবসময়, হ্যাঁ, তাইলেই হবে। তাহলে x0 আমরা অলওয়েজ জানি, আমি আবার দেখো x0 হচ্ছে সবসময় কিসের ভ্যালু সমান হয়, a এর সমান হয়। এই যে দেখো, কারণ আমরা ক্লোজ নিউটন করছি, x0 হচ্ছে a ইকুয়ালস টু a। এটা যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি x0 ইজ ইকুয়ালস টু a ইজ ইকুয়ালস টু 0। x1 কিছুই না, x0 এর সাথে h যোগ হবে,
তাহলে 0 প্লাস 2/3 আমরা বলতে পারি এটা হচ্ছে 2/3। x2 এটা হচ্ছে x1 প্লাস h, মানে প্রিভিয়াসটার সাথে h যোগ হবে, তাহলে এটা হবে হচ্ছে 2/3 প্লাস 2/3 ইজ ইকুয়ালস টু 4/3। আর x3 এটা হচ্ছে আমার লাস্ট নোট, কারণ দেখো আমার নোট হচ্ছে সবসময় x0 থেকে xm পর্যন্ত হয় কিন্তু, হ্যাঁ। এখন লাস্ট নোটটা কিছু সমান হবে, লাস্ট নোটটা কিন্তু আসলে বেসিক্যালি x2 প্লাস h, বা এটা আসলে b এর সমানও, তুমি যদি এখানে খেলো করো এটা 4/3 প্লাস 2/3 হয়। সো এটা হচ্ছে দেখো এখানে 6/3, তো এটা 2 যেটা আসলে b এর সমান। তো এই কয়টা হচ্ছে আমার নোট। তো এখন হচ্ছে কি আমি হচ্ছে ফাইনালি আমার ইন্টিগ্রেশন ভ্যালুটা বের করবো। তো এটা হচ্ছে c1 থেকে 3, কারণ এখন হচ্ছে আমার m এর ভ্যালু 3, দেখো m এর ভ্যালু 3 আর এই যে ফর্মুলা। এখন ফর্মুলাটা কিন্তু খুবই সিম্পল স্যার, এটা হচ্ছে বেসিক্যালি h/2, প্রথমে তুমি লেখো f অফ x নট, আর তোমার লাস্ট নোটটা কি x3, তাহলে এখানে লেখো a প্লাস f অফ x3 লিখছি, প্রথম দুইটাকে লিখছি, লেখার পর মাঝখানে যে দুইটা আছে কি x1 আর x2, এদের ফাংশন কলটাকে তুমি হচ্ছে ফাংশন মানে y ভ্যালুটাকে হচ্ছে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হচ্ছে x1 প্লাস যে f অফ x2। তো করলে তাহলে কি দাঁড়াইলো, তাহলে আমি এখন যদি ভ্যালুগুলো বসে, এখানে আছে 2/3/2, আর f অফ x নট মিন্স কত, তাহলে f অফ 0, এখানে হচ্ছে তাহলে 2 f অফ 2/3, এখানে আসবে হচ্ছে 2 f অফ 4/3, এন্ড এখানে ফাইনাল আসবে f অফ 2। তো এই টোটালটাকে তুমি যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেটরের ভ্যালুগুলো বসা, ফাংশন তো আমরা তো জানি এটা, এখানে দেখো তোমার ফাইনালি রেজাল্ট আসবে হচ্ছে 6.62935। এইটাকে মনে করো আমি 3 ডিগ্রি বলতে এভাবে রাখি, 6 পয়েন্ট ধরো লেটস সে এটাকে এভাবে রাখি, ধরো এটাকে আমরা 6.629 রাখি ধরো। তো তাহলে একটা জিনিস খেয়াল করো তাইলে, যে এই প্রসেসটা কিন্তু সিম্পল। আমরা প্রথমে হাইট বের মানে নোডের মধ্যকার ডিস্টেন্সটাকে বের করব, বের করলে দেন হচ্ছে আমার নোডগুলোকে ক্যালকুলেট করব, যেটা হচ্ছে আমার অলওয়েজ নোড সংখ্যা হচ্ছে মানে ইকুই ডিস্টেন্স নোড সংখ্যা হচ্ছে সবসময় আমার যতটা সাব ইন্টারভাল তার থেকে একটা বেশি হবে। এবং ফাইনালি আমার ফর্মুলাতে বসাবো, ফর্মুলাতে বসানোর কাজটাও খুবই সিম্পল। আমি হচ্ছে h/2, এখন ব্র্যাকেটের মধ্যে কি হবে, প্রথমে যে নোটটা x নট সেটা f অফ x নট দিব, লাস্টে যে নোটটা যেটা এক্ষেত্রে x3 এখানে দিবা, মাঝখানে যে নোটগুলো বাকি থাকবে তাদেরকে 2 টাইমস অফ f সেই ফাংশন ইয়াটা দিবা, ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছু নাই। এখন যদি তোমার এখানে স্যার হোয়াট ইফ ইট ওয়াজ m ইজ ইকুয়ালস টু 4, তাহলে অবশ্যই এটা তোমার লাস্ট নোটটা হচ্ছে f অফ x, মানে f অফ x4, মাঝখানে তাহলে কিন্তু তিনটা নোট থাকতো x1 x2 x3, প্রত্যেকটার সাথে 2 মাল্টিপ্লাই হতো কিন্তু। ওকে, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট তুমি যখন c1/4 বের করবা, এটা আসলে তখন এরকম হবে h/2, আগে প্রথম নোটটা লেখো, এরপর লাস্টের নোটটা লেখো x4, এদের মাঝখানে কি আছে, তিনটা নোট আছে x1 x2 x3, তাহলে এদেরকে সবাইকে 2 দিয়ে গুণ করবা। দ্যাটস ইট। ওকে, এর বেশি মানে যদি এখন c1/5 হয় তাহলে তো বুঝছো কি করতে হবে। তো এই মানে খুবই সিম্পল জিনিস কিন্তু, হ্যাঁ, এই চ্যাপ্টারের ম্যাথ মানে এর আগে যে আমি তোমাদেরকে যে থিওরিগুলো দেখাইছি এইগুলো আসলে কিন্তু মানে পরীক্ষা আসবে না কোনো ডেরিভেশন, এই চ্যাপ্টার থেকে কোনো ডেরিভেশন আছে, জাস্ট তুমি যদি ফর্মুলা জানো, ইফ ইউ নো দ্য ফর্মুলা, মানে তোমার যদি ফর্মুলা মাথা থাকে ইউ আর দ্য কিং। এই চ্যাপ্টারের ক্ষেত্রে কোনো কোনো কিচ্ছু নাই। ওকে, তো এখন একটা ছোটখাটো ডিসকাশন দিয়ে কম্পোজিট নিউটন কোর্সটাকে আমি শেষ করে ফেলবো। আমি যখন তিনটা সাব ইন্টারভাল নিছি, দেখো 6.629 পেয়েছি কিন্তু, হ্যাঁ, C13 যখন বের করছি তখন দেখো আমি পাইছি 6 পয়েন্ট কত পাইছিলাম জানি 629, হ্যাঁ। তো তাইলে আমরা এইটা বাদ দিই, এই ডিসকাশন বাদ দিই। তাহলে এখানে যখন দেখতেছো যে C12 তে আমি পাইছিলাম 6.913, C13 তে পাচ্ছি 6.629, C14 যখন বের করব তখন কিন্তু অবশ্যই আমি এটাকে কি বলে এমন একটা ভ্যালু পাবো যেটা আসলে মানে এখানে এমন একটা ভ্যালু পাবো যেটা কিন্তু আসলে মোর ক্লোজ টু আই অফ এফ, মানে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন ভ্যালু, রাইট? অবশ্যই, কারণ তুমি দেখতেছো প্যাটার্নটা খেয়াল করো, 2 তে পাইছি 913, 3 তে পাইছি 6.629, 4 এ গেলে অবশ্যই আমি 6.39 এর আরো কাছাকাছি যাব, তাই না? তো তাইলে এখান থেকে একটা প্যাটার্ন যদি খেয়াল করো, এই 2 আর এই 3/4টা কি, এগুলো হচ্ছে বেসিক্যালি আমার সাব ইন্টারভাল, এই যে এ থেকে বি এর মধ্যে যে সাব ইন্টারভাল গুলো বলা হয়েছে। তাহলে আমি অবশ্যই ফাইনালি আমি একটা কথা বলতে পারি যে যদি আমার সাব ইন্টারভাল বেশি হয় আমার অ্যাকুরেসি বেশি হবে, আর অ্যাকুরেসি বেশি হবে মানে কি আমার এররটা অবশ্যই কম হবে। ওকে, এটা মাথায় রাখতে হবে যে আমার যত বেশি সাব ইন্টারভাল কম্পোজিট নিউটন কোটস ফর্মুলার ক্ষেত্রে
আমার মানে অ্যাকুরেসি তত বেশি, এরর তত কম। ওকে, সো দ্যাটস অল। মানে এটাই ছিল কম্পোজিট নিউটন কোটস ফর্মুলা, মানে ম্যাথ, খুবই সিম্পল জিনিস। মানে যারা মানে ক্লাস যদি বুঝছো ভেরি গুড, যদি তাও না বুঝে থাকি আবার রেকর্ডেড লেকচারটা আমরা দেখবো, দেখে আমরা হচ্ছে মানে দুইটা প্র্যাকটিস শিট থেকে দুইটা ম্যাথ প্র্যাকটিস করবা, একটা 3 দিয়ে ইন্টারভাল 3 দিয়ে, একটা দিবা, একটা করবা হচ্ছে ইন্টারভাল 4 দিয়ে, ক্লিয়ার হয়ে যাবে। আর অ্যাসাইনমেন্ট তো আসি। ওকে, সো এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দিস, বা কাউকে আরেকবার বোঝানো লাগবে? No, sir. ওকে, ঠিক তো। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকে লাস্ট যে টপিক সেটা হচ্ছে সিমসন্স রুল। হ্যাঁ, এটা একটু দেখে ফেলি, যে এটাকে আমরা বলি সিমসন্স রুল। And this is actually the last topic of this chapter and also this course. So Simpsons rule আসলে যেটা করা হয় হচ্ছে স্যার, যে ট্রাপিজিয়াম রুলটা যদি তোমার মনে থাকে, ট্রাপিজিয়াম রুলটা হচ্ছে অনেকটা এরকম ছিল, মানে যেখান থেকে আমরা ডিরাইভ করতাম। ট্রাপিজিয়াম রুলটা এরকম ছিল যে আমরা বলতাম যে I1 ওই ওই ফর্মুলাটা না, মানে আমরা শুরু করছিলাম এভাবে যে বি এ P1 ডিএক্স। হ্যাঁ, তো ট্রাপিজিয়াম রুলে এভাবে শুরু করছিলাম। এখন এখান থেকে ওই যে ফাইনালি একটা ফর্মুলা রিচ করছিলাম, ইফ ইউ রিমেম্বার এক্স্যাক্টলি, যে এখান থেকে আমরা এই ফর্মুলা রিচ করছিলাম ডিরাইভ করে, যে I1 ইজ ইকুয়ালস টু বি মাইনাস এ বাই টু এফ অফ এ প্লাস হচ্ছে এফ অফ বি। এটা তো রিচ করছিলাম। হ্যাঁ, এটা ওই যে লাস্ট ক্লাসে আমি ডিরাইভেশন দেখাছিলাম। আমি আবারও বলতেছি, ডিরাইভেশন কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ফর্মুলাটা। ওকে, অ্যাজ অফ নাও ডিরাইভেশন ইম্পর্টেন্ট না এই চ্যাপ্টার ক্ষেত্রে, এই চ্যাপ্টার থেকে অলওয়েজ ডিরেক্টলি ম্যাথই আসে। হ্যাঁ, এটা এটা হচ্ছে আমরা ফাইনালি তো এইটা বাদ দাও, মানে এইটা তো তুমি অঙ্কে বসাবা, আমরা ডিরাইভেশনের কথা চিন্তা করি। তো এখানে আমরা যে কাজটা, যে সমস্যাটা দেখছিলাম, যে ট্রাপিজিয়াম রুলের এই প্রসেসের সমস্যা হচ্ছে যে পলিনোমিয়ালের ডিগ্রি 1 হওয়ার কারণে এটা তো ফাংশনকে রেপ্লিকেট করে না, এরর বেশি হয়। তো এই তখন আমরা পরে কি করছিলাম, যে আমরা কম্পোজিট নিউটন দেখছিলাম, যেখানে হচ্ছে আমরা পলিনোমিয়ালটা ডিগ্রি 1 রাখছি, কিন্তু আমরা হচ্ছে ওই মানে যে এই এ আর বি যে ইন্টারভাল, মানে ইন্টারভালটা ছিল সেটাকে আমরা হচ্ছে ভাগ করছি, ভেঙে ভেঙে কয়েকটা সাব ইন্টারভাল নিয়ে আমরা হচ্ছে অ্যাকুরেসি বাড়াইছি। হ্যাঁ, আমরা অ্যাকচুয়াল ভ্যালুর কাছাকাছি পেয়েছি। তো এখন আরেকটা প্রসেস আছে যেখানে হচ্ছে আমরা চাইলে এই পলিনোমিয়ালের ডিগ্রিটাকে ইনক্রিজ করতে পারি। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে সিমসন্স রুল। সিমসন্স রুল, বা কিছু কিছু ক্ষেত্রে দেখবা এটাকে অনেক সময় বলা হয়, দেখবা যে এটাকে বলবে, দেখবা যে নিউটন কোটস উইথ এন ইজ ইকুয়ালস টু টি, এভাবে ফ্রেজ করতে পারে। হ্যাঁ, মানে যা অনেক কিছু বলতে পারে, এটাকে সিমসন্স রুল বলতে পারে, নিউটন কোটস উইথ এন ইজ ইকুয়ালস টু 2। যখনই বুঝবা এন ইজ ইকুয়ালস টু 2 দিয়ে নিউটন কোটস, দ্যাট মানে হচ্ছে যে এন ইজ ইকুয়ালস টু যদি 2 হয়, তার মানে এটা হচ্ছে কিন্তু পলিনোমিয়ালের ডিগ্রি বেড়ে যাবে। তো এন ইজ ইকুয়ালস টু 2 যখন হয়, তখন আসলে এটাকে ফর্মুলাটা এরকম দাঁড়ায় যে I2 অফ এফ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ বি থেকে এ P2 অফ এক্স ডিএক্স। তো এখন এখানে একটা ডিরাইভেশন আছে যেটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, আমি জাস্ট হচ্ছে ফর দ্য সেক অফ এক্সপ্লেনেশন আমি এক্সপ্লেন করি। এখানে ডিরাইভেশনটা আসলে এভাবে আসে, দেখো P2 কে কিন্তু আমরা ল্যাগ্রেঞ্জ ইয়াতে যদি লেখো, এটাকে এরকম লেখা যায় যে L নট অফ এক্স এফ অফ এক্স নট। এভাবে লেখা যায় এটা ল্যাগ্রেঞ্জ ফর্ম দিয়ে। হ্যাঁ, তো এর মধ্যে তোমরা কিন্তু জানো এই এক্স নট, এইটা, এইটা আর এইটা, এইটা কিন্তু Y0 Y1 আর Y2 এর ভ্যালু বেসিক্যালি, তাই না? মানে এগুলো হচ্ছে বেসিক্যালি সাম কনস্ট্যান্ট। হ্যাঁ, তো এখানে তখন আমরা পরে কি করবো, হচ্ছে এই ফর্মুলাতে আমরা হচ্ছে এটা বসাই দিব। তাহলে আমি বলতে পারি এখান থেকে I2 অফ এফটা হবে অনেকটা এরকম, ইন্টিগ্রেশন অফ বি থেকে এ, এটাকে যদি বসায় দাও L নট অফ এক্স এফ অফ এক্স নট প্লাস হচ্ছে L1 অফ এক্স এফ অফ এক্স ওয়ান প্লাস L2 অফ এক্স এফ অফ এক্স টু, এটা ডিএক্স। তো এখন এর মধ্যে যেহেতু আমার এফ অফ এক্স নট এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু এরা হচ্ছে কনস্ট্যান্ট, এইটাকে আরেকটু ব্রেকডাউন করা যায়। তো এটাকে ব্রেকডাউন করলে সুন্দর করে যদি একটু লিখি, এটা অনেকটা দেখতে এরকম হবে যে এফ অফ এক্স নট ইন্টিগ্রেশন অফ বি থেকে এ L নট অফ এক্স ডিএক্স। আবার এটাকে যদি এখানে যদি লিখি, এটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান ইন্টিগ্রেশন অফ বি থেকে এ L1 অফ এক্স ডিএক্স। আর এই সাইডে আসে হচ্ছে এফ অফ এক্স টু ইন্টিগ্রেশন অফ বি থেকে এ L2 অফ এক্স ডিএক্স। এই যে এই পার্টটা স্যার, যে পার্টটার উপর ইন্টিগ্রেশন হয় ডিএক্স, যেই পার্টটুকুর উপর ইন্টিগ্রেশন হয়, এই যে এইটা,
এটাকে আমরা বলতাম ওয়েট ফ্যাক্টর, ইফ ইউ রিমেম্বার, সিগমা বলতাম কিন্তু, হ্যাঁ। এইটা হচ্ছে আমার বেসিক্যালি সিগমা নট, কারণ এখানে দেখো এল নট আছে। এটা হচ্ছে সিগমা 1, এটা হচ্ছে সিগমা 2। তো ফাইনালি এখান থেকে আসলে সুন্দরভাবে এটাকে এভাবে লিখতে পারি যে তোমার এটা হচ্ছে অ্যাকচুয়ালি I2 অফ এফ কে হয়ে লেখা যায় যে এফ অফ এক্স নট সাথে গুণ হচ্ছে সিগমা নট। এখান থেকে তুমি যদি লেখো, এটা লেখো এফ অফ এক্স ওয়ান, এর সাথে গুণ হচ্ছে সিগমা 1, আচ্ছা এফ অফ এক্স 2 এর সাথে গুণ হচ্ছে সিগমা 2। তো অ্যাগেইন তোমরা যদি এই নিউটন কোর্সের ইয়াটা মনে থাকে, ওই সিগমা নট, সিগমা 1, সিগমা 2 কেও কিন্তু আমার ইন্টিগ্রেশন করা লাগতো। অর্থাৎ সিগমা নট এখান থেকে যদি দেখো, আমার সিগমা নটটা এরকম আছে, রাইট? ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এল নট অফ এক্স ডিএক্স। তো আমি যদি এটাকে একটু চেঞ্জ মানে ঠিকমতো ইন্টিগ্রাল করি, তাহলে এটাকে কি বলতে পারি, বি থেকে এখন যেহেতু এল নট অফ এক্স, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স নট মাইনাস এক্স ওয়ান গুণ এক্স মাইনাস হচ্ছে তোমার এক্স টু, আর হচ্ছে এক্স নট মাইনাস এক্স টু। হ্যাঁ, এখন দেখো এখানে কিন্তু একটা এক্সট্রা বেড়ে গেছে, কারণ হচ্ছে এটা কিন্তু 2 ডিগ্রি পলিনোমিয়াল। ওকে, দিস ইজ বেসিক্যালি P2 অফ এক্স। P2 অফ এক্স এর কিন্তু এল নটটা এরকমই হয়। তো এখন এখান থেকে তুমি যদি এটাকে একটু করো, মানে এটাকে কি বলে, একটু রিপ্লেস করি বিষয়টাকে, জিনিসটাকে, যে এটাকে এভাবে লেখা যায় যে বি থেকে এ, আমার এখান থেকে আসলে এটাকে এভাবে লিখতে পারি যে এক্স মাইনাস এম এ মাইনাস এম গুণ হচ্ছে এ মাইনাস বি এক্স মাইনাস বি। হ্যাঁ, এখানে এম কেন আসলো, কারণ দেখো আমার P2 অফ এক্স যখন কথা বলতেছি তখন এক্স নট এক্স ওয়ান আর এক্স টু। এখন তুমি যদি মনে করো এক্স নট এক্স ওয়ান আর এক্স টু এরা কিন্তু হচ্ছে ইকুই ডিস্টেন্স হইতো, রাইট? ইকুই ডিস্টেন্স হওয়ার কারণে এক্স নট কিন্তু অলওয়েজ এ সমান, এটা অলওয়েজ বি এ সমান, আর এখানে মাঝখানে যে এক্স ওয়ানটা সেটা কিন্তু অলওয়েজ হচ্ছে আমার এম। এম কেন, কারণ এটা এম ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এ প্লাস বি বাই টু, এটা মাঝখানের ইয়াটা হবে। তো এইভাবে যদি হিসাব করো, এটা আসলে অনেকটা এরকম আসে যে এখান থেকে যদি একটু ঠিকঠাক করি, আমি এটাকে এভাবে লিখতে পারি যে এ মাইনাস এম এ মাইনাস বি, কারণ এগুলো তো কনস্ট্যান্ট ভ্যালু। এখানে লিখতে পারো যে বি এ এক্স মাইনাস এম এক্স মাইনাস বি এটার উপর ডিএক্স। তো এই ইন্টিগ্রেশনটা যদি করো, এখানে ফাইনাল ভ্যালুটা আর যদি লিমিট গুলাকে বসাও, ফাইনাল ভ্যালুটা তোমার এরকম আসে বি মাইনাস এ বাই 6। ওকে, আমি তাহলে বলতে পারি যে এটা হচ্ছে সিগমা নটের ভ্যালু, এই বি মাইনাস এ বাই 6। আবার একইভাবে সিগমা ওয়ানটা হচ্ছে এরকম যে বি ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এল ওয়ান অফ এক্স ডিএক্স। তো এখানে যদি আমি এল ওয়ানটাকে বসাই, বি থেকে এ, এখানে আসবে হচ্ছে এক্স মাইনাস এক্স নট, এক্স ওয়ান মাইনাস এক্স নট ইন্টু আমার আসবে হচ্ছে এক্স মাইনাস এক্স টু এক্স ওয়ান মাইনাস এক্স টু, এটার উপর ডিএক্স। তো এই জিনিসটাকেও যদি তুমি ফাইনাল পুরোপুরি ইন্টিগ্রেশন করো, এখান থেকে তুমি এই ভ্যালুটা পাবা যে এটা কি বলে যে 2b, মানে এটা কি বলে 2/3 b মাইনাস এ। হ্যাঁ, আর সিমিলারলি তুমি যদি সিগমা 2, মানে যেটা ছিল এরকম যে ইন্টিগ্রেশন অফ বি থেকে এ এল টু অফ এক্স ডিএক্স, এটাকেও যদি তুমি ইন্টিগ্রেশন করো প্রপারলি, এখান থেকে পাবো হচ্ছে আসলে বি মাইনাস এ বাই 6। হ্যাঁ, দেখো যদি আমি সিগমা নট সিগমা 1 আর সিগমা 2 এর ভ্যালু পেয়ে যাই, তাহলে কি, তাহলে বেসিক্যালি তো আমি ফর্মুলাতে বসাই দিতে পারতেছি। তো ফাইনালি আমার এই ফর্মুলাটা এরকম দাঁড়ায়, দেখো যে I2 অফ এফ কে আমি বলতে পারি, এটা কি ছিল, এটা দেখো এটা ছিল হচ্ছে বেসিক্যালি এফ অফ এক্স নটের সাথে সিগমা নটটা গুণ, তাই না? তো তাহলে আমি সিগমা নটের ভ্যালু পাইছি বি মাইনাস এ বাই 6। তাহলে আমি বলতে পারি যে বি মাইনাস এ বাই 6 এটার সাথে এফ অফ এক্স নট। এরপর কি ছিল দেখো যে এফ অফ এক্স ওয়ানের সাথে সিগমা 1 এর গুণ, তো যেটা হচ্ছে 2/3। তাহলে এখান থেকে বলতে পারি যে 2/3 বি মাইনাস এ এটার সাথে এফ অফ এক্স ওয়ান। আর ফাইনালি ছিল হচ্ছে সিগমা 2 এর সাথে এফ অফ এক্স টু, তাহলে বি মাইনাস এ বাই 6। এখান থেকে এই ফর্মুলাটাকে আরেকটু শর্ট করে আমরা এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে ইজ ইকুয়ালস টু, আমি যদি বি মাইনাস এ বাই 6 কমন নেই, তাহলে বি মাইনাস এক্স বাই 6 কে যদি কমন নেই, এটা আসলে একটা এরকম আসে এফ অফ এক্স নট প্লাস হচ্ছে 4 এফ অফ এক্স ওয়ান প্লাস হচ্ছে এফ অফ এক্স টু। এন্ড এটাকে আসলে আমরা বলি I2 অফ এফ। হ্যাঁ, ওই যে এটা হচ্ছে বেসিক্যালি আমার ডিরাইভ ফর্মুলা, যেই জিনিসটা তোমার খালি এইটুকুই মনে রাখা লাগবে পরীক্ষার জন্য। হ্যাঁ, এই লাল বক্স করা জিনিসটাই তোমার মনে রাখতে হবে, আর কিছু না। হ্যাঁ, তো এটা খুবই সিম্পল জিনিস, এটা ওই কম্পোজিট নিউটন মানে ট্রাপিজিয়াম রুলের মতনই, খালি এখানে 1 ডিগ্রি পলিনোমিয়ালের মধ্যে 2 ডিগ্রি পলিনোমিয়াল, আর 2 ডিগ্রি পলিনোমিয়াল হওয়ার কারণে সিগমা 2 একটা নতুন টার্ম আসছে, যার কারণে একটা টার্ম বেড়ে গেছে। হ্যাঁ, তো এখানে একটু খেয়াল করি, একটা ছোটখাটো ম্যাথ এই ফর্মুলা দিয়ে দেখাই দিই যে কি হয়। এখানে আমি একটু বসানো দেখাই দিই।
যে ধরো একটা এক্সাম্পল সেমই আসছে, যে এক্সাম্পল যদি হয় এটার এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বললো, তারপর তোমাকে বললো অন ধরো 0,2 তোমাকে বললো যে ফাইন্ড লেটস সে বলে যে নিউমেরিক্যাল ইন্টিগ্রাল ভ্যালু ইউজিং, তোমাকে বললো ধরো বললো সিমসন্স ফর্মুলা, সিমসন্স রুল। তোমাকে যদি এরকম বলে তাহলে তোমার কাজ হচ্ছে খুবই সিম্পল, ফর্মুলায় বসায় দাও খালি। হ্যাঁ, তো তাহলে তুমি এখান থেকে দেখো আমার উপরে ফর্মুলাটা দেওয়া আছে, এখানে আমার বি এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু 0, তাহলে আমি বলতে পারি 2 - 0/6। আর এখানে আছে এফ অফ এক্স নট, তো এফ অফ এক্স নট মানে কি এক্ষেত্রে বুঝতেই পারতেছে, এটা হচ্ছে বেসিক্যালি, এটাকে যদি একটু ইয়া করি এটা আসলে একটু চেঞ্জ হবে। এক্স নট হচ্ছে বেসিক্যালি আমার এ, এক্স ওয়ানটা হচ্ছে আমার এম, আর এক্স টুটা হচ্ছে আমার বি। তো তাহলে এফ অফ এ মানে কত, এফ অফ 0, রাইট? এটার সাথে যোগ হবে কি এম, এমটা কি এম হচ্ছে বেসিক্যালি a - b/2, মানে ইন্টারভালের মধ্য মিড মিড প্লেসটা, ইন্টারভালের মিড প্লেসটা কত, 0 + 2/2 = 1 আসে। তাহলে এফ অফ 1 আর হচ্ছে এটার সাথে কি এফ অফ, সরি 4f(1) আর সাথে হচ্ছে f(2). তো এখন এখানে যদি এটাকে লিখি, এটা তো এখান থেকে যদি কন্টিনিউ করি ইয়াটাকে, এটা হচ্ছে তোমার 2 বাই, এখানে আসে হচ্ছে 1/3, আর এখানে যদি এটা বলো এটা e টু দি পাওয়ার 0 + 4 e টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে e স্কয়ার। তো তুমি যদি ফাইনাল ভ্যালুটা বসাও, এটা ফাইনাল ভ্যালুটা আসবে 6.421। এখন একটু খেয়াল করো, এই সেম এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা সবগুলা ম্যাথ করছি। হ্যাঁ, এখন খেয়াল করো একটু আগে যে এখানে সিমসন্স ফর্মুলায় যে রেজাল্ট আসে 6.421, তুমি এখানে একটু দেখো যে এটা কিন্তু সবচেয়ে ক্লোজেস্ট, মানে যদি সবগুলা মেথডের মধ্যে চিন্তা করো 6.421 কিন্তু সবচেয়ে ক্লোজেস্ট টু দ্য অ্যাকচুয়াল ইন্টিগ্রাল ভ্যালু। এখন এটা কেন হয়েছে, খুবই সিম্পল স্যার, তুমি সিমসন্স রুলে এসে কিন্তু 1 ডিগ্রি পলিনোমিয়াল ইউজ না করে 2 ডিগ্রি পলিনোমিয়াল ইউজ করছো। হ্যাঁ, তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেনিফিটস অফ সিমসন্স রুল, যে তুমি বেসিক্যালি দেখো মানে কম্পেয়ার টু ইয়াতে কি সমস্যা, নিউটন কোর্সের সাথে এখানে কি ডিফারেন্সটা। নিউটন কোর্সে হচ্ছে ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্স, কারণ তোমার ওই যে প্রথমত হাইট বের করে, মানে ক্যালকুলেশনটা কমপ্লেক্স বলতে কি আসলে, যে ক্যালকুলেশনটা স্টেপ বেশি, যে এখানে তোমার প্রথমে ডিস্টেন্সটা ক্যালকুলেট করে আগে নোটগুলোকে ফিগার আউট করে দেন হচ্ছে ফর্মুলায় বসায়। আর এখানে হচ্ছে তোমার বেসিক্যালি আমি ওই প্রোগ্রাম মানে কমপ্লেক্সিটি বাড়াই দিছি, মানে 2 ডিগ্রি পলিনোমিয়াল নিছি, বাট আমি আসলে হচ্ছে আমার ওই রেজাল্টটা ফাইনালি হচ্ছে মানে বেটার পাচ্ছি আর কি 6.41। হ্যাঁ, তো এটা আসলে কিছুই না, খুবই সিম্পল জিনিস, ওই ফর্মুলাটা যেটা আছে, যে ফর্মুলাটা আছে এখানে জাস্ট হচ্ছে তুমি বসাই দিবা। তো দ্যাটস অল, মানে এই চ্যাপ্টারে আর আসলে আর কোনো টপিক আমাদের কভার করার মতো নেই, মানে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস। হ্যাঁ, সো এখানে হচ্ছে আমি রেকর্ডিংটা স্টপ করি।